আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাব অবরন্ত চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলের গল্পের প্রথম পর্ব। আমরা নিগ্রো নদী বেয়ে অ্যামাজনের নদীর দিকে চলেছি। নিগ্রো নদীর জল এত কালো যে মনে হয় নদীর তীরে কোথাও হয়তো কয়লা খনি আছে। সত্যি আছে নাকি? কাকাকে সে কথা জিজ্ঞেস করাতে তিনি বেশ বিরক্ত হয়ে বললেন, ইন্ডিয়ায় আজকাল এরকম লেখাপড়া হচ্ছে বুঝি? কাকা তার পর্তুগিজ বন্ধুর সঙ্গে কথা বলায় বাধা পেয়েই হয়তো বিরক্ত হয়েছেন। মানাউসে মোটরবোটে উঠে থেকে দুজনে শুধু কথাই বলে যাচ্ছেন। নদীর রং, নদীর তীরের রূপ একবারের জন্যেও দেখছেন না। কি নিয়ে এত কথা জানি না, তারা কথা বলছেন পর্তুগিজ ভাষায়। আমি ব্রাজিলে এসেছি মাত্র দুদিনে মাত্র দুটো পর্তুগিজ শব্দ শিখেছি। বন্দিয়া মানে গুড ডে অর্থাৎ শুভ দিন, ওব্রিগাদা মানে থ্যাংক ইউ, ধন্যবাদ। কাকা এদেশে আছেন প্রায় 10-12 বছর। এখানকার আন্দিজ পাহাড়ে নাকি নানা রঙিন পাথর পাওয়া যায়। শুনেছি সেই সব রঙিন পাথরের ব্যবসা আছে তার। কাকা থাকেন রিও ডি জেনেরায়। সেখানে সমুদ্রের কাছে তার মস্ত বাড়ি। বাড়িতে কিন্তু কাকিমা বা তাদের কোনো ছেলে মেয়েকে দেখলাম না। কাকিমাকে আমি একবারই দেখেছি, কানে ঝুমকো, নাকে নোলক, মাথায় মুকুট পরা নতুন বউয়ের সাজে। কাকার বৌভাতের দিন। বিয়ে হয়েছিল নদিয়া জেলার পলাশীতে। কাকা সেখানেই তখন কী সব ব্যবসা ট্যাবসা করতেন। আমি মায়ের কোলে চড়ে কাকার বিয়েতে গিয়েছিলাম। বড় হয়ে স্কুলে ইতিহাস বইয়ে পড়েছি ওই পলাশীর আমবাগানে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে যুদ্ধে হারিয়ে ইংরেজরা ক্রমশ আমাদের দেশের শাসক হয়ে বসে। 8-2 বছর পরেই আমার মাধ্যমিক পরীক্ষা। কাকা কাকিমার সঙ্গে সেই যে পলাশীতে একবার দেখা হয়েছিল, তারপর আর কোনো দিন দেখিনি তাদের। এবার ব্রাজিলে এসেছি কাকা এখানে আছেন বলেই। সারা পৃথিবীর মধ্যে চিঠি লেখা প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে আমি একটা রাউন্ড দ্য ওয়ার্ল্ড টিকিট পুরস্কার পেয়েছি। এই টিকিটে কলকাতা থেকে ব্যাংকক, হংকং, টোকিও, লস অ্যাঞ্জেলাস, নিউ ইয়র্ক, রিও ডি জেনেরো, কোপেনহেগেন, দিল্লি হয়ে আবার কলকাতায় ফিরে আসা যাবে। পৃথিবীটা এক চক্কর ঘুরে আসতে প্লেনের টিকিটের জন্য পয়সা লাগছে না ঠিকই, কিন্তু ব্যাংকক, হংকং, টোকিও, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলাস এইসব জায়গায় থাকা, খাওয়া, ঘোরাঘুরি তো আর বিনে পয়সায় হয় না। একমাত্র ব্রাজিলের রিও ডি জেনেরাই কাকার বাড়ি আছে বলে টিকিটটা খানিকটা কাজে লাগাতে পারছি। বাবা সেই মতো আমার এই পুরস্কারের কথা কাকাকে চিঠিতে লিখেছিলেন। উত্তরে কাকা লিখেছিলেন, ঠিক কবে কোন এয়ারলাইন্সে আসছি তা জানালে তিনি এয়ারপোর্টে আমাকে নিতে আসবেন। আসলে সারা পৃথিবীর 150 কোটি দেশের স্কুলের ছেলে মেয়েদের মধ্যে আমি এই চিঠি লেখা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি বলে বাবার একটু গর্বই হয়েছিল। কাকাকেও পুরস্কারের কথাটা একটু লম্বা করেই লিখেছিলেন। পুরস্কার পেয়ে কার না আনন্দ হয়, বিশেষ করে প্রায় সারা পৃথিবী ঘোরার প্লেনের টিকিট পেলে মন তো নাচবেই। তাছাড়া রাউন্ড দ্য ওয়ার্ল্ড কথাটা শুনেই আমার জুল ভেনের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ বইটার কথা মনে পড়েছিল। আমিও যদি 80 দিনে সমস্ত পৃথিবীটা ঘুরে আসতে পারতাম, দেশে দেশে আমার কত বন্ধু হতো তাহলে। প্রতিযোগিতাটাও ছিল এই নতুন দেশ দেখা নিয়ে চিঠি লেখার। বিদেশে কোনো বন্ধুকে তোমার দেশ বেরিয়ে যাওয়ার নিমন্ত্রণ করে চিঠি লিখতে হবে। তাতেই আমি ফার্স্ট হই, পৃথিবী ঘুরে আসার প্লেনের টিকিট পাই। কিন্তু পৃথিবী তো দূরের কথা, কাকা না থাকলে আমার একটা দেশেও যাওয়া হতো না। রিও ডি জেনেরায় কাকা সারাদিনই তার ব্যবসার কাজে ব্যস্ত থাকেন, তাই প্রথম 2 দিন আমি একাই শুধু সমুদ্রের তীরে ঘুরলাম। তৃতীয় দিনেও সমুদ্র তীরে অনেক দূর পর্যন্ত ঘুরে এলাম। সমুদ্র তীর ধরে ঘুরলে রাস্তা হারাবার ভয় থাকে না। তাছাড়া সমুদ্র আমার খুব ভালো লাগে। সেই দিনই রাতে খাবার টেবিলে কাকা হঠাৎ বললেন, আমাজন জঙ্গলে যেতে চাও? তাহলে কাল সকাল 7টায় এয়ারপোর্ট যাওয়ার জন্য তৈরি হয়ে থেকো। রিও ডি জেনেরো থেকে প্লেন প্রথমে এলো ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ায়। সেখান থেকে 1 ঘন্টা পর প্লেন আবার আকাশে উঠল। এবার আর কোথাও না থেমে সোজা নামলো মানাউসে। মানাউস আমাজন রাজ্যের রাজধানী। এখানেই এয়ারপোর্টে কাকার পর্তুগিজ বন্ধু গাড়ি নিয়ে কাকার জন্য অপেক্ষা করছিলেন।
সেই গাড়িতে মানাউস জেটিতে এসে আমরা মোটর বোটে উঠেছি। নিগ্রো নদী থেকে একটু দূরে বাঁদিকে একটা নদী চোখে পড়ল। তার জল অনেকটা যেন হলদে রঙের, হয়তোবা যেন বাদামি। এত দূর থেকে স্পষ্ট বোঝা যায় না। নতুন নদী দেখলে তার নাম না জানলে আমার ভালো লাগে না। কাকারা তখনও কথায় খুব ব্যস্ত, তবু আমি জিজ্ঞেস না করে পারলাম না। কাকা, ওই নদীটা দেখো, জলের রংটা একেবারে অন্যরকম। কি নদী ওটা? কাকা এবার অত বিরক্ত হলেন না, বললেন, ওটা হলো সলিময়েস, হলুদ জলের নদী। নিগ্রোর মতো এও অ্যামাজন নদীতে গিয়ে পড়েছে। অ্যামাজনের বাঁ তীরে আর ডান তীরে এরকম প্রায় ১,০০০-১,২০০ উপনদী আছে। সবাই অ্যামাজনে গিয়ে মিশেছে। কাকার বন্ধু যেমন কাকাকে ডাকছে বারিন বলে, কাকাও তেমনি তার বন্ধুকে নাম ধরে ডাকছেন। এর নাম গঞ্জালো। এরা কেন অ্যামাজনের জঙ্গলে যাচ্ছেন, আমাকেই বা কেন নিয়ে যাচ্ছেন, আমি কিছুই জানি না। মনে হয় এরা কোনো কাজে যাচ্ছেন, আর কাকা আমাকে আর কোথায় রেখে আসবেন, তাই সঙ্গে নিয়েছেন। আরও প্রায় ২ ঘন্টা পর আমরা অ্যামাজন নদীতে পড়লাম। এখানে একটা অদ্ভুত ব্যাপার দেখলাম। কালো জলের নদী নিগ্রো আর হলুদ জলের নদী সলিময়েস অ্যামাজনে পড়েও কালো আর হলুদ রঙের নদী হয়েই রয়েছে। বেশ কিছু দূর পর্যন্ত জলের এই রকম আলাদা দুটো রং দেখা গেল। অ্যামাজন নদী এত বড় যে চেয়ে থাকতে থাকতে ভয় ধরে যায়। হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত দীর্ঘ আমাদের গঙ্গা নদীর চেয়েও অ্যামাজন দ্বিগুণ নাকি ৩ গুণের চেয়েও বেশি বড়। কাকা বললেন, মোহনার কাছে নদীটা ৪০০ কিলোমিটার চওড়া। অ্যামাজনের বিশাল জঙ্গলে এত বড় নদীতে মোটর বোটে আমরা মাত্র ৪টি প্রাণী, কাকা, কাকার বন্ধু গঞ্জালো, আমি আর যে বোট চালাচ্ছে সে। বোট ক্রমশ মাঝ নদী ছেড়ে তীরের দিকে এগোতে লাগলো। একটু পরেই আমরা নদীর প্রায় তীর ঘেঁষে চলতে লাগলাম। নদীর তীরে বিরাট বিরাট গাছের বিশাল জঙ্গল, কোথাও তার শেষ দেখা যায় না। আমাজনের নদীতে রোদ এত কড়া যে গা পুড়ে যায়। এখন তীরের কাছে জঙ্গলের ঘন ছায়া পেয়ে বাঁচলাম। কলকাতা থেকে কত হাজার মাইল দূরে পৃথিবীর ঠিক কোন জায়গায় আছি ভাবতে ভাবতে ঘুমে আমার চোখ জড়িয়ে আসছে। তবু কেন জানি না ঠিক করলাম কিছুতেই ঘুমাবো না। এক একটা গাছ এখানে এত লম্বা যে মাটিতে মুখ থুবড়ে পড়ে না গিয়ে কি করে আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে কে জানে। গাছ থেকে মস্ত মস্ত ঝুড়ি নেমে এসেছে নদীর জল পর্যন্ত। হঠাৎ দেখি মোটাসোটা মস্ত একটা হনুমান গাছের একটা ঝুড়ি শুধু লেজ দিয়ে আঁকড়ে ধরে খুব জোরে জোরে দোল খাচ্ছে। এক একবার বোটের প্রায় মাথা পর্যন্ত চলে আসছে। এটা দেখে আমার গায়ে কাঁটা দেয়। বোটে নেমে পড়বে নাকি? কাকা আমার মনের ভাব বুঝতে পেরে বললেন, ভয় পেও না, এদের বলে উলি মাঙ্কি। উলের পুরু কম্বলের মতো এদের গায়ের লোম। কাকার কথা শেষ হয়েছে কি হয়নি, হনুমানটা হঠাৎ ঝুড়ি ছেড়ে আমাদের বোটের উপর লাফিয়ে নামলো। কেউ কিছু বোঝবার আগেই আরেক লাফে কাকার গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে দু হাতে হ্যাচকা টানে কাকার কোল থেকে তার ব্যাগটা নিয়ে প্রথমে বোটের ছাদে উঠে গেল, সেখান থেকে আরেক লাফে মস্ত একটা ঝুড়িতে ঝুলে পড়ল। পরপর ৪টা-৫টা গুলির শব্দে চমকে উঠে দেখলাম কাকা ও গঞ্জালো দুজনের হাতেই রাইফেল। রাইফেলের গুলি হনুমানটার গায়ে লাগেনি। দুজনেই তখনও গুলি ছুঁড়ে চলেছেন। হনুমানটাও ততক্ষণে বিদ্যুৎ গতিতে এক ঝুড়ি থেকে আরেক ঝুড়িতে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে চড়ে জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। গঞ্জালোর চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। কাকা রাইফেল হাতেই বুক চাপড়ে হাহা করে কেঁদে উঠলেন। গলা চিরে এই প্রথম বাংলায় বলে উঠলেন, ওরে আমার সর্বস্ব গেল রে। ছোট একটা ব্যাগে কি করে মানুষের সর্বস্ব থাকে আমি জানি না। আমার সবচেয়ে প্রিয় 25টা গল্পের বইও ওতে ধরবে না। ব্যাগটা চামড়ার, বেশ পুরানো, তবে ৩-৪ ইঞ্চি লম্বা, তালাটা খুব চকচক করছিল মনে আছে। ব্যাগে কাকার সব কিছু ছিল বলেই হয়তো অত বড় তালা। গঞ্জালো কাকাকে পর্তুগিজ ভাষায় খুব উত্তেজিত স্বরে কিছু বললেন। কাকাও এক ঝটকায় উঠে দাঁড়িয়ে আমাকে বললেন, আমরা জঙ্গলে ঢুকছি,
বোট এখানেই থাকবে, যত তাড়াতাড়ি পারি ব্যাগটা নিয়ে ফিরে আসবো। বোটের চালককেও সেই মতো কিছু বললেন। নদীর ধার ঘেঁষে যাওয়ার সময়ই বোটের গতি বোধহয় প্রায় অর্ধেক কমানো হয়েছিল। এখন আরও আস্তে চালিয়ে চালক বেশ কৌশল করে বোটের একটা মুখ তীরের আরও কাছে নামিয়ে গিয়ে বোট থামালো। তারপর বড় একটা তক্তা পেতে দিল। তার এক মাথা বোটে, আরেক মাথা নদীর পাড়ের জঙ্গলে। কাকা আর গঞ্জালো শুধু রাইফেল নিয়ে প্রায় দৌড়ে নেমে গেলেন। 1 মিনিট পরে অনেক চেষ্টা করেও তাদের কাউকেই আর দেখতে পেলাম না। তক্তা পাতাই রইল, বোটে শুধু আমি আর চালক। ওর নামটা পর্যন্ত এখনো জানি না। চোখের সামনে শুধু সীমাহীন ঘন জঙ্গল। ভ্রমণ পত্রিকায় পড়েছিলাম দক্ষিণ আমেরিকার 9টা দেশে 60 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে এই আমাজন। এর গভীরে এখনো এমন অনেক আদিম মানুষ আছে, কেউ যাদের কোনোদিন চোখেও দেখেনি, যারা নিজেরাও তাদের আদিম অরণ্যের বাইরে আমাদের এই পৃথিবীর কথা, সভ্য মানুষ জাতির কথা কিছুই জানে না। কয়েক ঘন্টা আগে ভীষণ রোদ্দুরে নদী ঝকঝক করছিল। এখন আকাশে জলে আশ্চর্য রং ছড়িয়ে আমাজন নদীতে সূর্য অস্ত যাচ্ছে। এমন সূর্যাস্ত আমি কোথাও কখনো দেখিনি। কিন্তু বুক যখন ভয়ে ঢিপ ঢিপ করে, তখন 7 রঙের খেলাও চোখের মধ্যে দিয়ে মনের মধ্যে ঢুকতে চায় না। আকাশ অন্ধকার হয়ে আসছে, নদীর জল অন্ধকার হয়ে আসছে, সামনের জঙ্গল যেন একটা জমাট বাঁধা অন্ধকার। এমন আগাগোড়া অন্ধকারে কাকারা পথ চিনে বোটে ফিরে আসবে কি করে, কখন ফিরবে, কিছুই ভেবে পাচ্ছি না। জঙ্গলে নেমে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত একবারও তাদের রাইফেলের শব্দও শুনিনি। এদিকে বোটের চালকের ভাষাও জানি না। সারাদিনে তাকে শুধু একবারই কথা বলতে শুনেছি, কাকারা নেমে যাওয়ার সময়। তার ভাষাও মনে হয় পর্তুগিজ। আমি আর চুপ থাকতে না পেরে আমার ক্লাসের ইংরেজি বইয়ের মতো খুব সরল ইংরেজিতে বললাম, কাকাদের এত দেরি হচ্ছে কেন? আপনি কি কিছু অনুমান করতে পারছেন? লোকটা কি ঘুমিয়ে পড়েছিল? ঘুম ভাঙা গলায় থেমে থেমে বলল, রিপিট অ্যান্ড স্পিক লিটল স্লোলি। অর্থাৎ আবার বলো এবং একটু ধীরে ধীরে বলো। আমিও থেমে থেমে কথাটা আবার বললাম। লোকটা এবারে তার অদ্ভুত উচ্চারণে যা বলল তার মানে হলো, আমাজনের জঙ্গলে যে কেউ যেতে পারে, ফিরতে প্রায় কেউই পারে না। তবে ওই দুজনের একজন, যার নাম গঞ্জালো, সে খুব ওস্তাদ লোক, সে পথ চিনতে পারবে মনে হয়। কিন্তু হনুমানের কাছ থেকে ব্যাগ ফেরত না পেলে তারা ফিরবে কিনা তা শুধু বোতই জানে। বোতকে? আমাজনে এসেছো আর জিজ্ঞেস করছো বোতকে? বোতো ভারমলোর কথা তুমি শোনোনি? লোকটার গলার স্বরে কিছুটা রাগ আর বিরক্তি। আমি খুব বিনীতভাবে থেমে থেমে তাকে বোঝালাম যে আমি আজই প্রথম আমাজনে এসেছি। বোতো ভারমলোর কথা তাই এখনো জানা হয়নি, তুমি আমাকে বলো। বোটে কি আলো জ্বলে না নাকি? অন্ধকারে লোকটার গলা শুনতে পেলাম। বোতোই এই আমাজন রাজ্যের রাজা। আমাজন নদীর নিচে সেই কোন প্রাচীনকাল থেকে তার ঝকঝকে বিরাট শহর, নানা রঙের পাথরে তৈরি মস্ত রাজপ্রাসাদ। বোতোর ব্রেন মানুষের ব্রেনের চেয়ে অনেক বড়। এদের বুদ্ধি, দয়ামায়া, সাঁতারের ক্ষমতা সবই মানুষের চেয়ে বেশি। রহস্যময় আমাজনের কথা শুধু এরাই জানে। আজকালকার সাহেবেরা 2-4 দিনে অ্যামাজনে ঘুরে বলে বেড়ায় বোতো নাকি অনেকটা ডলফিনের মতো একটা প্রাণী। আমাদের লাল বোতোরও রঙও নাকি লাল নয়, গোলাপি। আমাজন একটা আলাদা জগৎ, বাইরের জগতের লোকেরা তার কী বা জানতে পারে। কাকা এখনো ফিরল না। আমার সেই বিপদ দেখে অথবা বোতোর কথা বলতে পেরে, যে কোনো কারণেই হোক, লোকটার মনে একটু দয়া হয়েছে মনে হলো। এবার বেশ নরম গলায় বলল, তোমরা অন্য পৃথিবীর লোক। শুনলে হয়তো বিশ্বাস করবে না, আমাজনের জঙ্গলে, দ্বীপে, নদী তীরে, এমনকি নদীর বুকে যারা ঘর বেঁধে থাকে, তাদের অনেকেই তাদের ছেলে বা মেয়েকে দেখিয়ে বলে, এটা বোতোর ছেলে, এটা বোতোর মেয়ে। আমাজনে তুমি বোতোর গল্প শুনে শেষ করতে পারবে না। এই গাঁজাখুরি গল্প কেই বা এখন শুনতে চায়?
তবে জলের নিচে রঙিন পাথরের রাজপ্রাসাদ শুনে ভাবনা হলো, কাকারা ডুবুরি নামিয়ে অথবা নিজেরাই ডুবুরির মতো নিচে নেমে নদীগর্ভ থেকে রঙিন পাথর নেওয়ার জন্য অ্যামাজনে আসেননি তো? কাকার তো রঙিন পাথরেরই ব্যবসা। পর মুহূর্তে মনে হলো এ অসম্ভব। কাকাদের মতো শিক্ষিত বুদ্ধিমান মানুষ নিশ্চয়ই নদীগর্ভে বোতর রাজপ্রাসাদের গল্পে বিশ্বাস করবেন না। কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ঘুম ভাঙতেই দেখি সকালের রোদ্দুরে অ্যামাজনের নদী জ্বলছে। বোট চালক লোকটা লম্বা হয়ে শুয়ে তখনও ঘুমোচ্ছে। তার পাশে একটা স্যান্ডউইচের খালি প্যাকেট আর একটা কোকাকোলার খোলা টিন পড়ে আছে। কাকারা কেউ ফেরেননি। যেদিকেই চাই জল নয় জঙ্গল, জল আর জঙ্গল ছাড়া কোথাও কিচ্ছু নেই। এ যেন আমাদের পৃথিবীর একেবারে বাইরে, শুধু জল জঙ্গলের আলাদা একটা জগৎ। কি করব, কোথায় যাব, কাকাদের খোঁজ করবই বা কিভাবে, কিছুই ভেবে পাচ্ছি না। পৃথিবী ঘোরার প্লেনের টিকিট পেয়ে নিজের ওপরেই রাগ হচ্ছিল। এদিকে খিদে গা গুলাচ্ছে। কাকাদের খাবারের ব্যাগ থেকে বিস্কুট বের করতে গেলাম, সেই শব্দে লোকটার ঘুম ভেঙে গেল। বোটের মধ্যে চোখ বুলিয়ে নিয়ে বেশ বিরক্ত হয়ে পুরো পর্তুগিজ ভাষায় কি বলল আমি কিছুই বুঝলাম না। আমি ইংরেজিতে বললাম, কাকারা বোধহয় কোনো বিপদে পড়েছে, হয়তো জঙ্গলে পথ হারিয়ে ফেলেছে। তুমি জঙ্গলের রাস্তা জানো? লোকটা উত্তর না দিয়ে আমাকেই প্রশ্ন করলো, অ্যামাজনের গভীর জঙ্গলে ডুব দিয়ে নদীর পেটের মধ্যে বোতর শহরে যাওয়ার রাস্তা তুমি জানো? হুম, অ্যামাজনের জঙ্গলের রাস্তা বলে সে হঠাৎ উঠে গিয়ে বোটের ইঞ্জিন চালু করলো। তারপর বোটের মুখ ঘোরাতে ঘোরাতে বলল, যদি প্রাণ বাঁচাতে চাও ভেতরে গিয়ে চুপ করে বসো, আমি তোমাকে মানাউসে পৌঁছে দেব। যদি মরতে চাও তাহলে বলো, তোমাকে আমি জঙ্গলে নামিয়ে দিয়ে যাই। এখানে আর অপেক্ষা করে লাভ কি, আমি ফিরে যাচ্ছি। লোকটার এই কথায় এই প্রথম আমার চোখ ফেটে জল এলো। আমি শক্ত গলায় বললাম, আমাকে জঙ্গলে নামিয়ে দাও। কাল কাকারা ঠিক যেখানে যেভাবে নেমে গিয়েছিল, লোকটা আমাকে আজ প্রায় সেখানে সেই রকম তক্তা পেতে নামিয়ে দিয়ে তক্তাটা তুলে নিয়ে ধীরে ধীরে বোটের মুখ ঘুরিয়ে চলে গেল। আমার মন একেবারে শূন্য হয়ে গেছে। কি করব, এরপর কি হবে কিছুই ভাবতে পারছি না। শুধু বোটের দূরে চলে যাওয়া দেখছি। বোটটা ক্রমে ছোট হয়ে এলো। ছোটবেলায় গামলার জলে খেলনা বোটের মতো দেখাচ্ছে। হঠাৎ মনে হলো বোটটা যেন এদিকেই ফিরে আসছে। একটু পরে আর সন্দেহ রইল না যে বোট আমার কাছেই আসছে। এতে আমার এত আনন্দ হলো যে যে ভগবানকে কোনোদিন দেখিনি, হয়তো ভাবিওনি কখনো, সেই ভগবানের উদ্দেশ্যে আমার সমস্ত মন নত হয়ে প্রণাম জানালো। লোকটা বোটটাকে নদীর একেবারে কিনারে এনে যতটা পারে জঙ্গলের গায়ে লাগিয়ে সেই লম্বা তক্তাটা পেতে দিল। তারপর দু হাতে কাকাদের খাবার দাবারের দুটো ব্যাগ নিয়ে আমার কাছে এসে বলল, কোনটা নেবে বেছে নাও। তুমি বোতকে জানো না, বোতকে মানো না। তোমাকে এই আদি অন্তহীন অরণ্যে কে বাঁচাবে? অন্তত ব্যাগের খাবার আর জল খেয়ে যে কদিন পারো বাঁচার চেষ্টা করো। আমাকেও অনেক নদী পেরিয়ে অনেকটা পথ যেতে হবে। একটা ব্যাগ তাই আমাকেও নিতে হবে। তুমি কোনটা চাও, তোমার কাকারটা না কাকার বন্ধুরটা? তুমি বেছে নাও। তখন তুচ্ছ ব্যাগের চেয়ে অনেক বড় গুণ ভাবনা, এত বড় বনে কোথায় যাব, কোথায় খুঁজবো আমার কাকাকে? যতদিন খুঁজে না পাই ততদিন বেঁচেই থাকবো বা কি করে? তবু আমি কাকার ব্যাগটা নেওয়াই স্থির করলাম। আমার জামা কাপড়ও তো ওই ব্যাগেই আছে। লোকটা এবার দাঁড়াও আসছি বলে জঙ্গলের মধ্যে বড় বড় গাছ আর ঝোপের আড়ালে হারিয়ে গেল। 5-7 মিনিট পর লোকটা ফিরে এলো। হাতের মুঠোয় হরিতকির মতো 7-8টা ফল। গঞ্জালোর খাবারের ব্যাগে একটা লম্বা কাটারি ছিল। লোকটা সেই কাটারি দিয়ে এক কোপে একটা ফল আধা আধি কেটে ভেতর থেকে নরম তুলতুলে অনেকটা তালশাঁসের মতো দেখতে ছোট্ট একটা পোকা বের করে হাতের তালুতে নিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা দেখে রাখো। আমাজনের জঙ্গলের পথ হারিয়ে শেষ পর্যন্ত এই পোকা খেয়েই মানুষকে বেঁচে থাকার লড়াই করতে হয়। এই ফল এই জঙ্গলে অনেক পাবে। আপাতত এগুলো রাখো। বোতকে স্মরণ করো, বোতো তোমাকে রক্ষা করুন। আকাশের মতো পাড়হীন এই জঙ্গলে তুমি থাকবে কি করে? থাকবে কেন? আমার মুখে কেন কোনো কথা ফুটলো না জানি না।
লোকটা হঠাৎই দুটো ব্যাগের যেটা একটু ছোট, যেটা গঞ্জালোর, সেটা তুলে নিয়ে তক্তার উপর দিয়ে দুধদার শব্দে হেঁটে বোটে উঠে পড়ল। তারপর বোটের মুখ ঘুরিয়ে দূরের দিকে চলে গেল। তার বোট যখন তাড়ি দেওয়া তুলতুলে পোকাটার মতো ছোট হয়ে এলো, তারপর একেবারে মিলিয়ে গেল, আমি কাকার ব্যাগটা তুলে নিয়ে জঙ্গলের মধ্যে হাঁটতে লাগলাম। কোথায় যাচ্ছি, কোন দিকে যাব, কিছুই জানি না। জঙ্গলের ভিজে পচা ঝরা পাতার উপর কারো হেঁটে যাওয়ার কোনো চিহ্ন থাকে না। ব্যাগটা ভারী, কি কি আছে জানি না। শুকনো খাবার, জলের বোতল ছাড়াও আরও অনেক কিছু আছে। তাছাড়া গঞ্জালোর লম্বা দাটাও বোটচালক এই ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। কাকাদের দেখা না পেলে আমার কি হবে, এই ভয়ানক জঙ্গলে কতদিন কিভাবে কাটবে, ভাবতে ভাবতে আমার পা যেন আর চলে না। তার উপর বিরাট বিরাট গাছ, মস্ত মস্ত ঝুড়ি, পাকানো তারের মতো অসংখ্য লতা ও ঝোপঝাড়ের মধ্য দিয়ে কখনো ঠেলে কখনো একটু ফাঁক করে এগোনোও শক্ত। হাজার হাজার মাইল লম্বা শত শত নদী বুকে নিয়ে লক্ষ লক্ষ মাইল এই জঙ্গলের পৃথিবী থেকে রিও ডি জেনেরো কত দূর, কোথায় কে জানে। কাকাকে না পেলে রিও ডি জেনেরোই কে আমায় নিয়ে যাবে? সেখান থেকেই আমার দেশে যাওয়ার প্লেন ছাড়ার কথা। ভাবতে ভাবতে আমি একটা বিরাট বড় গাছের নিচে বসে পড়লাম। ঘুমে আমার চোখ ঢুলে আসছে। 6 দিন বা হয়তো 7 দিন ধরে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। যদি কোথাও কাকার দেখা পাই, হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যাই। যেদিকেই চাই শুধু বন আর বন। সামনে পিছনে ডানে বাইয়ে হাজার হাজার বছরের প্রাচীন অরণ্য। যেভাবেই হোক একটা দিন শেষ হয়। আমিও বোট চালকের দেওয়া হরিতকির মতো ফল একটা করে ফেলে দিই। মনে মনে ঠিক করেছিলাম এভাবেই আমি দিনের হিসাব রাখব। সব ফল শেষ। কটা দিয়েছিল এখন আর মনে নেই, হয়তো 6-7টা, 8টাও হতে পারে। তাহলে 8 দিন ধরে এই জঙ্গলে। শরীর দুর্বল, চেহারা কিরকম হয়েছে জানি না। শুধু বিরাট বিরাট গাছ, গাছের পাতা, গাছের গুড়ি, শেকড়, ঝুড়ি, পাখি, প্রজাপতি, কীট পতঙ্গ, লতা পাতা, ফুলের ঝাঁঝালো গন্ধ, বিরাট মাকড়সার জাল, এই রকম কত কিছুর মধ্য দিয়ে অন্ধলোকের মতো চলে এসেছি। মনে ক্ষীণ আশা, হঠাৎ যদি কাকার সঙ্গে দেখা হয়ে যায়। সামনে ডানে বাঁয়ে যেদিকে পারি যতক্ষণ পারি এগোই। যখন আর পারি না, গাছতলায় শুয়ে পড়ি। একসময় ঘুমিয়েও পড়ি। একদিন ঘুম থেকে উঠে দেখি একটা ছোট ছেলে আমার সামনেই মাটিতে উবু হয়ে বসে আমার দিকে চেয়ে আছে। আমি ধর্মর করে উঠে বসলাম। হঠাৎ এখানে একটা ছেলেকে দেখে যত না ভয় পেয়েছি, তার চেয়ে বেশি অবাক হয়ে গেছি। ছেলেটির গায়ে কোনো জামা প্যান্ট নেই, শুধু কোমরে ঘুঞ্চির মতো কাঠের ছোট ছোট মূর্তির একটা মালা। মালার সঙ্গে আটকানো গাছের টাটকা পাতার তৈরি একটা ঢাকনা নাভির কাছ থেকে ঝুলছে। এই অদ্ভুত পোশাকের চেয়েও বেশি অবাক হলাম তার অদ্ভুত শান্ত চোখ দেখে। বয়সে আমার থেকে অনেক ছোটই মনে হয়, 8-10 বছর হবে হয়তো। চোখে চোখ রেখে চুপ করে বসে আছি, মনে মনে কথা বলে চলেছি। মুখে কিছুই বলতে পারছি না, কেননা এটা বুঝেছি যে ইংরেজি এখানে এক অক্ষরও চলবে না। ছেলেটা এবার ধীরে ধীরে মাটির ওপর থেকে বহু দিনের জমে থাকা শুকনো পচা পাতা সরিয়ে জায়গাটা পরিষ্কার করলো। আমি দেখলাম পাতার জঞ্জাল ঠেলে সরিয়ে দেওয়ার সময় সরু মোটা নানা ধরনের ছোট ছোট কাঠি সে আলাদা করে এক জায়গায় গুছিয়ে রাখছে। গাছের বড় বড় ডালপালা থেকে যেসব ছোট ছোট সরু আঁকাবাঁকা ডাল বেরোয়, ছেলেটার নজর সেগুলোর দিকেই। কোমরে ঝোলানো একটা থলে থেকেও সেরকম কিছু একটা খড়কুটো বের করলো। তারপর নানা আকারের বেশ কয়েকটা কাঠি পাশাপাশি ওপরে নিচে সাজিয়ে ছেলেটা আমার দিকে তাকালো। চোখ দেখে মনে হলো আমাকে কিছু জিজ্ঞেস করছে। আমি তো এই কাঠি সাজানোর মানে কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ চেয়ে থাকার পর হঠাৎ মনে হলো এর মধ্যে একটা সূর্যের ছবি আছে নাকি। ছেলেটা আমার চোখ দেখে কি বুঝলো জানি না। একটা হাতখানেক লম্বা কাঠি নরম স্যাঁতস্যাঁতে মাটিতে পুঁতে, তার গায়ে অনেকটা পুঁই মিটুলির মতো, কিন্তু তার চেয়ে ছোট বড় একটা দানার রস টিপে
তা দিয়ে 9টা দাগ কেটে আবার আমার চোখে শান্তভাবে চোখ রাখল। মনে হয় আমার কাছে কোনো প্রশ্নের উত্তর আশা করছে। আমার এমনিতেই মাথা ঘুরছে, শরীর একেবারে ভেঙে গেছে, দুপায়ে হাতে ঘাড়ে পোকার কামড়ে লতা পাতার বিষে ঘা হয়ে গেছে। এই অবস্থায়ও সাজানো কাঠিগুলো আর দাগানো বড় কাঠিটার দিকে চেয়ে থাকতে থাকতে মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। 9বার সূর্যোদয়ের কথা বলছে ছেলেটি। 9বার কেন? কেন সূর্যোদয়? হঠাৎ মনে হলো এই বনে আমি 9বার সূর্য ওঠা দেখেছি কিনা তাই জানতে চাইছে না তো। আমার মন বলছে নিশ্চয়ই তাই। কতদিন এই জঙ্গলে আছি সে কথাই জিজ্ঞেস করছে। আমি তক্ষুনি একটা শক্ত কাঠি দিয়ে নরম ভিজে মাটিতে একটা সূর্যোদয়ের ছবি এঁকে তার পাশেই 17টি দাগ কেটে দিলাম। কিন্তু 17 দিনই জঙ্গলে ঘুরছি কিনা জানি না, 2-1 দিন কম বেশিও হতে পারে, কিন্তু সে কথা বোঝানো আরও শক্ত, তাই 17 দিনই আঁকলাম। স্কুলের ড্রয়িংয়ে আমি বরাবরই ফার্স্ট হয়েছি। তাছাড়া বসে আঁকো প্রতিযোগিতায় অনেকবারই ফার্স্ট প্রাইজ পেয়েছি। এখনও ভূগোল বিজ্ঞানের খাতায় স্যারেরা আলাদা করে আমার ড্রয়িংয়ের প্রশংসা করেন। ছেলেটার শান্ত চোখের আনন্দ দেখেও বুঝলাম এইখানেও আমার ছবি আঁকা বৃথা হয়নি। পুরো ছবিটা দেখে সে তার 9 দাগগুলো কাঠের পাশে আরেকটা কাঠি পুঁতে তাতে একইভাবে 8টা দাগ এঁকে দিল। তারপরই আমাজনের উলি মাংকির মতো 2-3টে লাফে কোথায় অদৃশ্য হয়ে গেল। ফিরেও এলো প্রায় লাফিয়ে লাফিয়ে। হাতে 3 রকম গাছের পাতা, তার মধ্যে গাঢ় হলদে আর বেগুনি রঙের পাতাগুলোর আকারও বেশ অদ্ভুত। প্রত্যেকটা পাতা নলের মতো পাকানো, দেখতে অনেকটা হাতির ওল্টানো সুরের মতো। 2টো পাতার চেহারাই এক, শুধু রংটাই আলাদা। সবুজ রঙের পাতাগুলো অনেকটা মটরশুঁটির পাতার মতো, তবে কিছুটা পরু এবং আকারেও একটু বড়। ছেলেটা বেগুনি রঙের পাতা আমার নাকের কাছে ধরতেই একটা তীব্র মধুর ও কষা গন্ধ পেলাম। তারপর চিবানোর ভঙ্গি করে ওই পাতাগুলো আমাকে খেয়ে নিতে বলল। আমি যতই চিবোচ্ছি ততই যেন ঝাঁঝালো মিষ্টি গন্ধটা আমার নাক মুখ দিয়ে আমার ভেতরে ঢুকে যাচ্ছে। আমার শরীরটাও খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠছে টের পাচ্ছি। ছেলেটা এবার হলদে পাতাগুলো তার হাতের তালুতে ডলে সেই রস আমার ফোড়ায় ঘায়ে লাগিয়ে দিল। তার ইশারায় চিত হয়ে শুয়ে পড়তেই সে আমার কপালে, বুকে, 2 হাতের কনুইয়ের ভেতরের দিকে, 2 হাতের নাড়িতে ও হাঁটুতে একটা করে গোল ও মোটা সেই সবুজ পাতা লাগিয়ে দিল। এবার তার নির্দেশ মতো উঠে দাঁড়ালাম। আশ্চর্যের কথা, একটা পাতাও গা থেকে খুলে পড়ল না। এই অজানা অদ্ভুত ছেলেটা যে আমার পরম উপকারী বন্ধু সে বিষয়ে আমার আর সন্দেহ রইল না। ঘোর বিপদে এরকম বন্ধু পেয়ে অনেক দিন পর আমার মন আনন্দে ভরে গেল। আনন্দ বলে যে কোথাও কিছু আছে তাই আমি ভুলে গিয়েছিলাম। এত উপকার পেয়ে চেপে রাখা খিদেটাও যেন বহু গুণ বেড়ে গেল। কাঠি দিয়ে খচখচ করে মাটিতে ছবি এঁকে বোঝালাম যে আমার খুব খিদে পেয়েছে। ছেলেটা দেখছি যে কোনো জিনিসই চটপট বুঝে ফেলে। ছবিটা এক মুহূর্ত দেখে সে আমার ব্যাগটা তুলে নিয়ে আমাকে তার পেছন পেছন আসবার ইঙ্গিত করে ঠিক একটা কাঠবিড়ালির মতো জঙ্গলের মধ্যে এগিয়ে চলল। আমি হেঁটে তাকে ধরতে পারছি না, পাছে আমার চোখের বাইরে চলে যাই, তাই মাঝে মাঝেই আমাকে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে হচ্ছে। এভাবে কতক্ষণ হাঁটছি কিছুই বুঝতে পারছি না। শরীরে আর আমার ক্লান্তি নেই, ফোড়া ঘায়ের জ্বালা ব্যথাও মিলিয়ে গেছে। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, আমার গায়ে সাটা মোটা মোটা সবুজ পাতাগুলি শুকিয়ে পাতলা হয়ে একে একে ঝরে পড়ছে। আধা ঘন্টা বা হয়তো 1 ঘন্টা পর ছেলেটা এক জায়গায় খুব বড় বড় গাছের জটলার মধ্যে ঢুকে হাতের ইশারায় আমাকেও সেখানে ডেকে নিল। বিরাট বিরাট গাছের কাণ্ডে বারবার চোখ আটকে গেলেও ভেতরে দেখলাম অনেকটা খোলা জায়গা। এ যেন আমাদের বাংলা গ্রামের নিকানো উঠোন। তফাৎ শুধু আমাদের দেশের উঠোনে এরকম বড় বড় গাছ থাকে না, থাকলেও উঠোনের শেষে বা একধারে 2-1টা গাছ থাকতে পারে। এখানে উঠোনের মধ্যেই মস্ত মস্ত গাছ সোজা আকাশে উঠে গেছে। উঠোনটি একেবারে পরিষ্কার তকতকে, জঙ্গলের অন্যান্য জায়গার মতো ভিজে স্যাঁতসেঁতে নয়। কোথাও একটা ঝরা পচা পাতাও চোখে পড়ল না।
এক বাক্স প্যাস্টেল বা অন্তত এক টুকরো কাঠকয়লা পেলে এই উঠোন আমি ছবি এঁকে ভরিয়ে দিতাম। আমার বিপদের কথা, দুঃখের কথা সব ছবি এঁকে এঁকে এই শান্ত চোখের অদ্ভুত পোশাকের পরম উপকারী বন্ধুটিকে বলতে পারতাম। মায়ের আইব্রো পেন্সিল দিয়ে আমি খসখসে পিচবোর্ডের উপর কত ছবি এঁকেছি, আর এ তো শুকনো নিকানো মাটি। মায়ের কথা মনে পড়ে আমার বুকের ভেতরটা ব্যথায় যেন কোকিয়ে উঠল। বাবাও নিশ্চয়ই এতদিনে আমার কোনো খবর না পেয়ে খুব দুশ্চিন্তা করছেন। আমার বন্ধু গাছের মস্ত মস্ত গুড়ির আড়ালে কোথাও গিয়েছিল। এখন হাতির কানের মতো গর্তওয়ালা পুরো একটা পাতায় নানা রকম খাবার এনে আমার সামনে নামিয়ে রাখলো। আমাদের দেশে গ্রামের দিকে মানি লোকেরা যেমন উত্তরীয় বা পাট করা চাদর ঘাড়ের উপর দিয়ে ঘুরিয়ে এনে তার দুটি প্রান্ত বুকের দুদিকে ঝুলিয়ে রাখে, ছেলেটারও তেমনি ঘাড়ের উপর দিয়ে শক্ত একটা লতার দুমুখে বাঁধা বাবুই পাখির বাসার মতো দুটো পাত্র ঝুলছিল। পাত্র দুটো দেখতে অনেকটা বাংলাদেশের নলেন গুড়ের কলসির মতো। দুটো পাত্রই সে লতার বাঁধন থেকে খুলে আমার সামনে নিকানো মাটিতে রাখলো। আঙ্গুল দিয়ে সে যে পাত্রটা দেখালো আমি দেখলাম তার ভেতরে জল। সেই পাত্রটা থেকে জল নিয়ে চোখে মুখে ভালো করে ছিটিয়ে দিতে ভারী আরাম বোধ হলো। তারপর সেই জলেই হাত ধুয়ে নানান স্বাদের ফল মূল গ্রাসে গিলতে লাগলাম। এবার সে অন্য পাত্রটার দিকে ইঙ্গিত করলো। হাতে নিয়ে দেখি দুধ। চুমুক দিয়ে চমকে উঠলাম, এ তো কোনো ফলের রস, দেখতে একদম দুধের মতো টক টক স্বাদ। ছেলেটা দেখলাম আমাকে পুরোটা খেয়ে নেওয়ার জন্য বলছে। আমাদের এই সব ছোটোখাটো কথা চলছে আকারে ইঙ্গিতে, চোখে মুখের ভাবভঙ্গিতে। অনেকগুলো ইশারা এখন অনায়াসেই বুঝতে পারছি। ফলের রসটা চুমুক দিতে দিতে ছেলেটির ইশারা ইঙ্গিতে যেমন বুঝলাম এটা এদের অতি প্রিয় ও প্রয়োজনীয় ফল, হয়তো এখানকার গ্রীষ্মপ্রধান আবহাওয়ায় খুবই উপকারী। ছেলেটা এবার গন্ধকের মতো দেখতে এক টুকরো নরম পাথর বা রঙের ঢেলা আমার হাতে দিয়ে তার চোখ দুটি শুধু আমার চোখের উপরে রাখলো। আমিও যেন স্পষ্ট শুনলাম সে বলছে, কি করে এখানে এলে, কেনই বা এলে, কোথা থেকে এসেছো, সব কথা এবার বলো তো। ছেলেটা তখনও তার সেই শান্ত চোখে আমার দিকে চেয়ে আছে দেখে আমার কেমন যেন আনন্দ হলো। আমি তার চোখে চোখ রেখেই হেসে ফেললাম। আমাজনে এসে থেকে এই প্রথম আমি হাসলাম। মাটিতে রঙের ঢেলা দিয়ে ছবির পর ছবি এঁকে বন্ধুকে আমি আমার সব কথা জানালাম। আমাদের পশ্চিম বাংলার ছবি খুবই ছোট করে আঁকতে হয়েছে বলে সেখানে শুধু কলা গাছ, পাট গাছ, শিউলি ফুল আর আম গাছ এঁকেছি। বন্ধু সবগুলিতেই চোখ বুলিয়ে কলা গাছ আর আম গাছটা দেখেই সকালের মতো নানা আকারের কাঠি দিয়ে 3-4টে চারা গাছ সমেত একটা কলা গাছ আর একটা আম গাছ বানিয়ে ফেলল। তার চোখ মুখ দেখে বুঝলাম কলা গাছ আর আম গাছ এরা চেনে। দুটো গাছ এখানেও হয়। আমাদের দেশ থেকে ব্রাজিল পর্যন্ত দূরত্ব বোঝাতে আকাশের অনেক নিচে ছোট ছোট কতগুলো যে নদ নদী, সমুদ্র, পাহাড়, বন জঙ্গল আঁকতে হলো তা লিখে বোঝাতে হলেও অনেক সময় লেগে যেত। এভাবে বায়ুপথে হাজার হাজার মাইল পেরিয়ে রিও ডি জেনেরোয় আকাশ ছোঁয়া অট্টালিকা আর সমুদ্র তীর আর পাহাড় আঁকলাম। এরপর মানাউস, সেখান থেকে বোটে নিগ্রো, সোলিমোয়েস, আমাজন নদী, অন্যান্য উপনদী, নদীর মধ্যে অগণিত দ্বীপ, কাকা গঞ্জালো, কাকার ব্যাগ নিয়ে হনুমানের পালিয়ে যাওয়া, তাকে ধাওয়া করে কাকাদের জঙ্গলে ঢোকা, বোট চালকের ফিরে যাওয়া, আমার জঙ্গলের জীবনের দুঃখ কষ্ট সবই যতটা সম্ভব ছবি এঁকে সংক্ষেপে বোঝালাম। তারপর তাকে পেয়ে আমার কত আনন্দ হয়েছে তাও আঁকলাম। দুজনে কেউ কারো ভাষা জানি না, সে কথা যেন ভুলেই গেছি। হলুদ ঠেলা আর কাঠির টুকরা টাকরা দিয়ে ছবি এঁকে আর চোখে মুখের ভাব দিয়ে আমরা কথা চালাচ্ছি। এভাবেই আমার একটা ভুল ধারণা ভেঙে গেল। আমি ভেবেছিলাম আমার বন্ধু আমার বয়স থেকে অনেক ছোট। এখন তার কাছে শুনে বুঝলাম সে আমার একেবারেই সমবয়সী। মাথায় বেটে আর মুখে চেহারা ছোটদের মতো বলেই আমার ভুল হয়েছিল। আসলে এদেশে বা এদের জগতে 365 দিনে বছর হয় না,
আমার বন্ধু নানা রঙের পাথর দিয়ে আর মুখের শব্দের ধ্বনি শুনিয়ে আমাকে বোঝালো তারা এক সূর্যোদয় থেকে আরেকটা সূর্যোদয় পর্যন্ত সময়টাকে বলে ইমানু, আর বছরকে বলে ইদিমানু। তাদের 9 দিনের এক দিমানু, 9 দিমানুতে এক বিদিমানু, 9 বিদিমানুতে এক ইদিমানু, 9 গুণ 9 গুণ 9, তার মানে 729 দিনে তাদের 1 বছর, আমাদের প্রায় 2 বছরের সমান। আমার বন্ধু বয়স বলল 7 বছর, তার মানে আমাদের হিসেবে 14, আমার সমবয়সী। আশ্চর্য সব রঙিন পাথর দিয়ে তারা তাদের ইমানু, দিমানু, বিদিমানু, ইদিমানু হিসাব রাখে। ইমানু গনে কচুরি পানা ফুলের মতো হালকা বেগুনি রঙের পাথর দিয়ে। এরকম 9টি পাথরের এক দিমানু। জোনাকির আলোর যে রং, সেই রঙের পাথরে গোনা হয় এক বিদিমানু। আর বেদানার দানার মতো কিন্তু তার চেয়েও বেশি গাঢ় রঙের 9টি পাথরে গোনা হয় ইদিমানু। ছেলেটার নাম উবা। ঠোঁট সরু করে ভারী সুন্দর করে নিজের নাম বলল উবা। তারপর উবা কথাটার মানে বুঝিয়ে দিলে মাটির ওপরে খড়কুটো দিয়ে সরু এক চিলতে একটা নৌকা বানিয়ে। এখানকার ছোট নৌকাকে বলে উবা। এটা অনেকটা বর্ষাকালে বাংলার গ্রামে জলে ডোবা মাঠে ঘাটে বা খালে বিলে তাল গাছের ডোঙার মতো। উবা হঠাৎ উঠে দাঁড়িয়ে আমার ডান হাতটা ধরে একবার টান দিয়েই দৌড় লাগালো। আমাকেও তার পিছন পিছন ছুটতে হলো। কিছুক্ষণের মধ্যেই আমরা একটা উপনদীর তীরে পৌঁছালাম। একটা ঘোর জঙ্গলের মধ্যে এত কাছেই একটা নদী এত জোরে বয়ে চলেছে, না দেখলে আমি ধারণাও করতে পারতাম না। পাড় ঘেঁষে নদীর ঢেউয়ের ধাক্কা তালে তালে নাচছে একটা উবা। সেটা আবার পাড়ের একটা গাছের সঙ্গে বাঁধা। উবা দড়িটা খুলে আমার হাতে দিয়ে জলের কাছে নেমে গেল। দড়িটায় অল্প টান পড়লেও মনে হচ্ছে যেন হাত কেটে যাবে। আমি উবার ডাকে দড়ি শুধু নিচে নেমে নৌকায় উঠে বসলাম। উবাও দড়িটা নিজের হাতে নিয়ে নৌকায় উঠল। আমি ওর হাতের দড়িটার দিকে তাকিয়ে আছি দেখে উবা জানালো এটা নানান গাছের আঁশ দিয়ে তৈরি, খুব শক্ত দড়ি। কথাটা বোঝালো ওর কাঠকুঠো আর হাতের ভঙ্গি দিয়ে। আর মুখে এই দড়িটার নাম বলল এনভিরা। একটু এগোতেই একটা ব্যাপার দেখে আশ্চর্য হলাম। নদীর পাড়ে পরপর অনেকগুলো গাছে নানা মাপের নানা চেহারার নৌকা বাঁধা আছে। উবা নামে একটা ছেলের সঙ্গে উবা নামে এক ধরনের নৌকায় চড়ে আমাজনের একটা উপনদীতে ঘুরে বেড়াবো, আমার এই 14 বছরের জীবনে এ কথা আমি কোনো দিনও স্বপ্নে ভাবিনি। মাঝে মাঝে পাড়ের ডালপালা, গাছের ঝুড়ি লতা গুল্ম থেকে গা বাঁচিয়ে তরতর করে এগিয়ে চলেছি। নানা রকম লতা পাতা, ফুল ফলের অচেনা গন্ধ এসে লাগছে নাকে। এর মধ্যে ভিক্স আর অন্য কি যেন একটা ওষুধের গন্ধ আমার চেনা। সব মিলিয়ে মনে একটা আনন্দের ভাব। যদিও এখনো কাকার দেখা পাইনি, তবু উবাকে পেয়ে জঙ্গলের সেই দম বন্ধ করা ভয় আর দুশ্চিন্তা আমার কেটে গেছে। গতকালও জঙ্গলে যখন রোজকার মতো আরও একটা বিভীষিকাময় রাত নেমে এলো, তখন কি স্বপ্নেও ভেবেছিলাম আজ এরকম ঘটবে? মানুষের জীবনে সত্যি সত্যি যা ঘটে তা কখনো কখনো স্বপ্নকেও ছাড়িয়ে যায়। ডোঙা আগের মতোই গাছের সঙ্গে বেঁধে রেখে উবা যখন আমাকে নিয়ে বড় বড় গাছে ঘেরা উঠানের মতো জায়গাটায় ফিরে এলো, তখন সেখানে নানা রঙের 20-22 জন মেয়ে পুরুষ দেখে আমি অবাক হলাম। তাদের বাঁ হাতে নারকেলের মতো মালা, মালা থেকে ডান হাতে রক্ত নিয়ে নিজেদের মুখে মাখছে। এরা কি পশু শিকার করে ফিরেছে? সকলের হাতের মালাই তারই রক্ত, নাকি জঙ্গলের পথ হারানো কোনো মানুষ শিকার করে তার রক্ত মুখে মাখছে? সকলের হাতে মুখে রক্ত দেখে ভয়ে আমার বুক হিম হয়ে গেল। উবা আমার মনের অবস্থা বুঝতে পেরেছে। সে একটা ছেলের কাছে এগিয়ে গিয়ে তার কাছ থেকে কয়েকটা শুকনো ফলের বিচি এনে জলে ঘষতেই টকটকে লাল রং তৈরি হয়ে গেল। সেই রং তার হাতের 3 আঙ্গুলে নিয়ে আমার মুখে মাখাতে লাগলো। তার খড়কুটোর ভাষা আর মুখের কথার শব্দ মিশিয়ে সে আমাকে বলল, আমি মিথ্যেই ভয় পেয়েছি, এগুলো রক্ত নয়, লাল রং। উরুকু ফলের বিচি গুঁড়িয়ে কয়েক ফোঁটা জলে মেশালেই ওই রং তৈরি হয়। উরুকু কথাটার মানেই লাল রং। উৎসবের দিনে মুখে বেশ গাঢ় করে তারা এই রং মাখে। আজ সন্ধেবেলা এখানে তাদের উৎসব।
এই গ্রামটা শুধু এই ২০-২২ জন মানুষের। গাছে ঘেরা এই জায়গাটা তাদের উৎসব প্রাঙ্গণ। হঠাৎ একটা মেয়ে নারকোলের মালা হাতে আমার কাছে এসে আমার ডান হাতটা মালার রঙে চুবিয়ে দিয়ে তার মুখটা আমার দিকে বাড়িয়ে ধরল। মানুষ চাইলে ভাষা ছাড়াই কথা বলা যায়। উবা তখনও আমার মুখে রং লেপছে, মনে হয় কিছু একটা আঁকছে। আমিও কখনো মেয়েটার কপালে, কখনো উবার গালে রং লাগিয়ে দিচ্ছি। শেষ পর্যন্ত মেয়েটার কপালে আমাদের দেশের শালুক ফুল আর উবার দুগালে কৃষ্ণচূড়া এঁকে দিলাম। উঠানে বড় বড় পাতায় বোনা ঝুড়িতে অনেক রকম ফলমূল আর খাবার দাবার। মাটির মস্ত মস্ত হাঁড়িতে ৩-৪ রকম ফলের রস বা অন্য কোনো পানীয়। কয়েকটা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে রাখা আছে বেটে বেটে কতগুলো ঢোল আর কয়েকটা অচেনা বাদ্যযন্ত্র। একটা উঁচু মতো জায়গায় বেশ বড় একটা নৌকা প্রথম থেকেই রাখা ছিল। উবার কাছে জানা গেল আজ তাদের নৌকা উৎসব। উবা আমাকে এই বড় নৌকাটার কাছে টেনে নিয়ে গিয়ে বলল, নৌকাটা একবার ভয়ানক বন্যায় ভাসতে ভাসতে আমাদের গ্রামের নদীতে এসে পড়েছিল। নৌকায় কোনো মানুষ ছিল না। এর দাঁড়টি ভারী সুন্দরভাবে চিত্রিত। জঙ্গলের কোনো চিত্রকর ছাড়া আর কেউ এরকম দাঁড় বানাতে পারবে না। নৌকাটি আপনা আপনি ভেসে এসেছে বলে উৎসবের দিন প্রথমেই এটাকে আনা হয়। এটা আমাদের গ্রামের বা আমাজনের এই দিককার নয়। সারা বছর এটাকে ভারী যত্ন করা হয়। উৎসবের দিনে সবচেয়ে উঁচু বেদির উপর রাখা হয়। নৌকার কথা বলতে উবার দেখলাম ভারী উৎসাহ। নৌকাটার চারপাশে ঘুরতে ঘুরতে সে বলল, এই নৌকাটাকে বলে কাস্কো। আমাদের উবার থেকে কাস্কো আলাদা। একটা আস্ত গাছের গুঁড়ি থেকে কাস্কো তৈরি করতে হয়। কুড়ুল দিয়ে গুঁড়ির ভেতরে চেঁচে ফেলে তারপর আগুনের তাতে জায়গাটাকে অনেক চওড়া করা হয়। একটা আস্ত গুঁড়ি থেকে তৈরি বলে সাধারণ ক্যানের চেয়ে কাস্কো অনেক বেশি মজবুত। সাধারণ ক্যান তৈরি হয় কাঠ জোড়া লাগিয়ে। উবা আমাকে আরো অনেক রকম নৌকার কথা শোনায়। নদীর দেশের মানুষ, জল জঙ্গলের বাসিন্দা, নৌকার বিষয়ে এরা বলবে না তো কে বলবে? নৌকা উৎসব এদের একটা বড় উৎসব। নৌকার নামে এরা ছেলের নাম রাখে। মুখ রাঙানো, মুখ চিত্র বিচিত্র করা শেষ হওয়ার আগেই আরও 10-12 জনের একটা দল এলো। তাদেরও মুখ লাল রং দিয়ে নকশা করা। কেউ কেউ গালে কপালে শুধু লাল রং লেপে দিয়েছে। তাদের সঙ্গেও খাবারের ছুরি ও কয়েকজনের ঘাড়ে কাঁধে বেটে বেটে ঢোল ও কয়েকটা অদ্ভুত চেহারার বাদ্যযন্ত্র। মেয়ে পুরুষ ছোট বড় সকলের মুখে লাল রং, কারো কম কারো বেশি। মেয়েদের কোমরের মালা আরও চওড়া, তাতে কাঠের মূর্তি, ফলমূল, লতা পাতার বিচিত্রও বেশি। তাছাড়া তাদের কানে রঙিন ফুল, সেও লাল রঙের, বাহুতে লতা পাতা। এইসব লতা পাতার আকার এতই সুন্দর যে যতই দেখি যেন তৃপ্তি হয় না। মনে হয় আমাদের দেশে গুণী স্বর্ণকারেরা দিনের পর দিন এক মনে বসে বসে এইসব লতা পাতা দিয়ে গড়িয়ে দিয়েছে। সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে। সকলে তাদের আনা ফল মূলের ঝুড়ি, ফলের রস আর শরবতের হাঁড়ি কাস্কোয় সাজিয়ে রাখছে। উবা এক ফাঁকে এসে আমাকে মেয়েদের মতো কোমরে ঝোলানো পুঁতির মালার মতো দেখতে 5-7 ছড়া একটা ফল দেখিয়ে জানিয়ে গেল এর নাম আশাই। এক একটা ছড়ায় 50-60টা আশাই রয়েছে। ওরকম অনেক ছড়া নিয়ে আশায়ের এক একটা গুচ্ছ হয়। এক বিধিমানুতে যত ইমানো তত বা তার চেয়ে বেশি। একটা শরবতের হাঁড়ি দেখিয়ে শুধু হাতের নাড়াচাড়ায় আর গলার স্বরে উবা বলল, ওটা হলো বেড়ার চেহারা সাদা রঙের গাছ তাপের বার ফলের রসের শরবত। ফলগুলো হলদে রঙের। উৎসবের ভিড়েও উবা আমার কথা একবারও ভোলেনি। অচেনা মানুষ, অজানা ভাষা সত্ত্বেও আমি যাতে নিজেকে একা ভেবে কষ্ট না পাই সেজন্য সে বারবার এসে আমাকে এখানকার নানা জিনিসের সাথে পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছে। 4 জনে মিলে মস্ত একটা কাঠের ডালায় ছোট ছোট ভাজা মাছ বয়ে এনে নৌকাটার উপর রাখছে দেখে উবা আমাকে জানালো, এর নাম তাম্বাকি, বড় সুগন্ধি মাছ। এরা শুধু ফল আর বীজ খেয়ে থাকে। খেয়ে দেখো, তোমার ভালো লাগবে। কাছে গিয়ে দেখি অনেকটা আমাদের খয়রা মাছের মতো দেখতে, চওড়াই হয়তো একটু কম। উবার মা এক ঝুড়ি পাকা পেঁপে হাতে লম্বা ছুরি দিয়ে মাঝখান থেকে 2 টুকরো করে একটা বড় ডালায় এমনভাবে সাজিয়ে রাখছিল যে দূর থেকে দেখে মনে হয় একসঙ্গে অনেকগুলি সূর্যমুখী ফুটেছে।
অবশ্য বেশ কিছু পেঁপে দেখলাম ভেতরটা একদম লাল। উবা আমাকে 2 টুকরো পেঁপে দিয়ে গিয়েছিল। খেয়ে দেখি আমের মতো মিষ্টি। 8 জন ছেলেবুড়ো, ওদের মধ্যে উবাও আছে। কাঠের ডালায় একটা 3-4 ফুট লম্বা রোদে শুকনো আস্ত মাছ বয়ে এনে ডালা শুদ্ধ নৌকার মধ্যে নামিয়ে রাখতেই উবা আমাকে হাত নেড়ে ডাকলো। কাছে গিয়ে দেখি মাছটা শিরদাঁড়াটা বের করে নিয়েছে। ফলে লেজ থেকে মুড়ো পর্যন্ত মাছটা দুফালি করা। একটা ফালির উপর আরেকটা ফালি এমনভাবে রাখা যে মনে হয় মাছটা আস্তই আছে। উবা এর নাম বলল পিরারুকু। খুব নাকি স্বাদ। জলের এক কিনারে সূর্য ডুবে গিয়ে আরেক কিনারে পূর্ণিমার চাঁদ উঠতেই সমস্ত জায়গাটা জুড়ে নাচ গান পানভোজন শুরু হলো। এদের বাজনার মধ্যে জঙ্গলের পশু পাখি কীট পতঙ্গের ডাক আর আওয়াজ শুনতে শুনতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সেই রোমাঞ্চকর আওয়াজ ভারী সুন্দর, ছন্দে ছন্দে তালে তালে বেজেই চলেছে। এবার আর শুধু উবা নয়, আরও অনেক ছেলে মেয়ে বুড়ো বুড়ি আমাকে হাত ধরে তাদের মধ্যে টেনে নিয়ে গেল। নাচ গানের মধ্যেই কেউ কেউ আমার হাতে নানা রকম খাবার তুলে দিল। কেউ দিল হাতির কানের মতো খোদলওয়ালা পাতার ফলের রস। সত্যি বলতে কি, আমার সমস্ত দুশ্চিন্তা দুর্ভাবনা ভুলে আমি যেন একটা আনন্দের নদীতে একটা কেনো চড়ে ভেসে চললাম। এত মানুষের এমন আনন্দ আর কোথাও আমি দেখিনি। এ যেন শুধু এই জঙ্গলেই সম্ভব, শুধু এই জঙ্গলের মানুষের পক্ষেই সম্ভব। সুগন্ধি টাম্বাকি মাছ আর পাকা পেঁপে আর নানা রকম অচেনা কিন্তু সুস্বাদু ফলমূল খেয়ে আমার মন ভরে গেল। খাওয়াও এমন আনন্দের হয়। সকলের খাওয়া হয়ে গেলে সবাই মিলে গাইতে গাইতে নাচতে নাচতে পশু পাখি কীট পতঙ্গের ডাক আর আওয়াজের সুরে তালে তালে বাজাতে বাজাতে নদীর দিকে চলল। নদীর তীরে পৌঁছে সকলে নদীর পাড় বরাবর ছড়িয়ে গিয়ে গাছে বাঁধা নানা মাপের নানা ধরনের নৌকো খুলে নিয়ে তাতে চড়ে বসল। উবা আমাকে তাদের নৌকায় তুলে নিল। এবার আর সে দুপুরের উবাটা নেয়নি, অন্য একটা কেনোয় চড়েছি। নৌকাগুলো অনেকটা যেন আকাশে বকের শাড়ির মতো এগিয়ে চলেছে। অনেক নৌকোতে গান বাজনাও চলছে। হঠাৎ চাঁদের উপর চোখ পড়তেই আমি চমকে উঠলাম। এত বড় চাঁদ আমি কোথাও কখনো দেখিনি। মনে হয় যেন আমাজনই চাঁদের নিজের দেশ। এমন জঙ্গল, এমন নদী, এমন চাঁদ, এমন মানুষজন, কাকারা সঙ্গে থাকলে আমার তো দেখাই হতো না। আর কোনোদিন বাড়ি ফিরতে পারবো কিনা সেই ভয়ানক দুশ্চিন্তা থাকা সত্ত্বেও কি করে কাকাদের কথাটা এমনভাবে মনে এলো জানি না। আমাদের একেবারে সামনের নৌকো থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল। হঠাৎ থেমে যেতেই উবা জলের উপর ঝুঁকে পড়ে বেশ খানিকটা জায়গায় সতর্ক চোখ বোলাতে লাগলো। 2-1 মিনিটের মধ্যেই কাছে দূরে সব কয়টা নৌকার গান বাজনা থেমে গেল। আকাশে বিরাট চাঁদ, নিচে বিশাল নদী, মধ্যিখানে অদ্ভুত স্তব্ধতা। সেই স্তব্ধতার মধ্যে উবার ফিসফিস গলা শুনতে পেলাম, পোতো পোতো। তার বলার ভঙ্গি, চোখ মুখের ভাব আর জলের দিকে আঙ্গুল দেখানো থেকে বুঝলাম উবা বলতে চাইছে বোতোকে দেখা গেছে। বোতোর দেখা পাওয়া নাকি সবসময়ই ভালো। নৌকো উৎসবের রাতে দেখা পাওয়া খুবই সৌভাগ্যের লক্ষণ। উবা আমাকে বুঝিয়ে দিল নৌকায় নৌকায় গান বাজনা থেমে যাওয়া মানে সকলে এতক্ষণে বোতোর দেখা পাওয়ার কথা জেনে গেছে। একটা নৌকোয় গান বাজনা থামলেই বাকিরা যারা যত আগে সেটা খেয়াল করবে তারা তত আগে তাদের নৌকার গান বাজনা থামাবে। এভাবে কোনো একটা নৌকো থেকে বোতোর দেখা পাওয়ার 2-1 মিনিটের মধ্যেই সব নৌকোয় সেই সুখবর ছড়িয়ে যায়। তখন সকলেই গান বাজনা থামিয়ে যতটা সম্ভব নিঃশব্দে চারদিক থেকে গোল হয়ে প্রথম নৌকোটার কাছে ফিরে আসে। অন্যদের আর কথা কি, আমি নিজেও বোতোকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম। বোতোই নাকি আমাজনে বিপদে আপদে মানুষকে রক্ষা করে। জঙ্গলের তলায় তার মস্ত শহর, সেখানে রঙিন পাথরে তৈরি তার বিরাট প্রাসাদ। হঠাৎ উবার ইশারায় নদীর জলে তাকিয়ে দেখি খুব লম্বা মতো একটা প্রাণী 3-4 হাত জলের নিচে ধীরে ধীরে এঁকে বেঁকে ঘুরে বেড়াচ্ছে।
তার নাক বা ঠোঁট খুব সরু, লম্বায় প্রায় ১-১.৫ হাত, মস্ত বড় মাথা। এর মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চেয়ে বড় হলে আশ্চর্যের কিছুই নেই। এর লেজটা শরীরের শেষ প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে ভারী সুন্দর দেখাচ্ছে। রংটা ঠিক লাল কি মনে হলো যেন গোলাপির দিকেই। যদি ডলফিন হয় তাহলে পূর্ণিমার রাতে আমাজন নদীতে ডলফিন দেখাও তো ভাগ্যের কথা। কজনের সে ভাগ্য হয়। আর যদি অ্যামাজনের দেবতা হয় তাহলে নিশ্চয়ই আমার মনের কষ্ট আর প্রার্থনা বোতর অজানা থাকবে না। জলের নিচে বোতকে দেখতে দেখতে আমি মনে মনে বললাম, বোতো, তুমি কে আমি জানি না। তুমি যদি সত্যি আমাজনের রক্ষাকর্তা হও, তুমি আমাকে আমার বাবা মা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দিও। একটা ভারী আশ্চর্য ব্যাপার, চারদিক থেকে অতগুলো নৌকো একেবারে কাছে এসে ঘিরে ধরেছে, তবু বোতর কোনো রাগ ভয় বিরক্তি নেই। সে আপন মনে আনন্দে মশগুল হয়ে খুব ধীরে ধীরে জলের মাত্র ৩-৪ হাত নিচে ঘুরে বেড়াচ্ছে। কখনো কখনো জলের উপরে উঠে আসছে। সব সময়ই আনন্দে বিভোর। মনে হয় সে যেন তার মনের ভেতরের সুরে তালে ছন্দে লয়ে নেচে বেড়াচ্ছে। জঙ্গলে ঘুরতে ঘুরতে উবা একদিন হঠাৎই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। তারপর আমাকেও বসতে বলে। তার গভীর চোখ দুটি আমার দু চোখের ওপর মেলে রেখে অনেকক্ষণ ধরে কি দেখে সেই জানে। মাঝে মাঝে মনে হয় যেন আমার চোখের মধ্যে দিয়ে বহু দূরের কিছু সে দেখছে বা দেখার চেষ্টা করছে। বেশ কিছুদিন এরকম হবার পর একদিন সকালে উবা একইভাবে হাঁটু গেড়ে বসে আমার চোখে চোখ রেখে মাটির উপর তার কাঠকুটোর ছবি তৈরি করতে লাগলো। ছবি দেখে আমি বুঝলাম উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় আমি কে, জানতে চায় আমি কোথা থেকে এসেছি, কোন পৃথিবীর মানুষ আমি, সেই পৃথিবীটা কী রকম। এই প্রশ্নের উত্তর আমি কিভাবে বোঝাবো জানি না। ভাবলাম যে কলকাতায় আমরা থাকি সেই কলকাতার কথাই ওকে বলি। শেষ পর্যন্ত অনেক ভেবে চিন্তে বেশ বড় দেখে একটা জায়গা পরিষ্কার করে খুব মন দিয়ে সেখানে একটা ছবি এঁকে যতটা পারি আমার কথা, আমার বাবা মায়ের কথা, বন্ধুদের কথা, স্কুলের কথা, কলকাতা শহরের কথা, শহর ভরা ঘর বাড়ি গাড়ি ঘোড়া দোকান বাজার লোকজনের কথা বোঝালাম। কলকাতার নামটাও তাকে বার কতক শুনিয়েছি। উবা ওই মস্ত বড় ছবির উপর ঝুঁকে পড়ে অনেকক্ষণ ধরে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ছবিটা দেখেই আবার তার খড়কুটো সাজাতে লাগলো। এই কাঠকুটো দিয়ে ছবি আঁকায় উবা ভারী ওস্তাদ। এক পলক চোখ বুলিয়েই তার বলবার কথাটা আমি বুঝে নিলাম। উবার মুখে কলকাতার কথাটা শুনে আমার এত আনন্দ হলো যে কি বলবো। দুই ঠোঁট গোল করে জিভ নেড়ে অদ্ভুতভাবে শব্দটা উচ্চারণ করে আর ছবি দেখিয়ে ও বলে, কলকাতায় জঙ্গল নেই, পাখি নেই, প্রজাপতি নেই, বড় বড় নদ নদী নেই, তুমি সেখানে থাকো কি করে? ও তো শুধু বালির দেশ। বালির দেশ অর্থাৎ মরুভূমি। কলকাতায় থাকতে কই এই কথা তো কখনো মনে হয়নি। এখন আমাজনের জঙ্গলে বসে উবার মুখে শুনে মনে হলো সত্যিই তো কলকাতায় ঘন সবুজ বন জঙ্গল পাখি প্রজাপতি এসব তো দেখাই যায় না। ভ্যান রিকশায় অনেকটা টিনের বড় বাক্সের মতো দেখতে, চারদিক বন্ধ গাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা গাদাগাদি করে বসে স্কুলে যাচ্ছে। সেই ছবিটা দেখে উবা আমার দিকে তাকালো। এই ছবিটার মানে সে একেবারেই বুঝতে পারেনি। টিনের দেয়ালে ছোট ছোট জানলার ফাঁক দিয়ে কেউ কেউ তার কচি মুখ তুলে বাইরেটা দেখতে চাইছে। উবা সেই মুখের ওপর অনেকক্ষণ ঝুঁকে রইল, তারপর মুখ তুলে আমার কাছে এই ছবিটার মানে জানতে চাইল। আমাজনের জঙ্গলে স্কুল কি করে বোঝাবো? আরও কয়েকটা ছবি এঁকে যতটা সম্ভব স্কুলের বিষয় বোঝালাম। উবা বেশ খানিকক্ষণ আমার চোখে চোখ রেখে চুপ করে বসে বসে ভাবল। তারপর তার কাঠকুঠোর ছবি দিয়ে বলল, জঙ্গলের গাছপালা ফুল ফল কীট পতঙ্গের সঙ্গে না থেকে, গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত না দেখে কলকাতায় বসে তুমি কি করে এই জগৎটাকে জানবে? এরপরই
উবা হঠাৎ আমার একটা হাত নিজের দুহাতে নিয়ে আমার দু চোখে তার সেই গভীর দু চোখে দৃষ্টি রেখে মুখে কোনো শব্দ উচ্চারণ না করে বলল, তুমি আর ওই দেশে ফিরে যেও না। উবাদের গ্রামে এর মধ্যে আমার বেশ কয়েকদিন কেটে গেছে, বেশ সুখেই কাটছে। তাছাড়া প্রতিদিনই এদের জীবনের কত নতুন কথা জানছি, নতুন দিক দেখছি, সেও এক মস্ত আনন্দ। একদিন ভোরে ঘুম ভাঙতেই উবা বড় বড় ঝরা পাতায় শক্ত শিরায় বোনা থলে থেকে কচুরি পানার ফুলের রঙের 9টা স্বচ্ছ পাথর বের করে আমাকে দেখিয়ে বলল, আমাদের গ্রামে তোমার 3 দিমানু হলো, পুরো এক ইদিমানু এখানে থাকবে তো? এক ইদিমানু মানে? মনে পড়েছে, 9 গুণ 9 গুণ 9, 729 দিন, আমাদের 2 বছর। তার অনেক আগেই তো আমার মাধ্যমিক। তাছাড়া ততদিন আমাকে না দেখে, আমার কোনো খোঁজখবর না পেয়ে আমার মা বাবার কি হবে? একটা কোনো খবর পাঠাতে পারলেও না হয় কথা ছিল, তাহলে অন্তত আরও 7-8 দিমানু, 63 বা 72 দিন থেকে যেতাম। অবশ্য উবার কথা মতো যদি এক ইদিমানু থেকেও যায়, তারপরেই বা দেশে ফেরার কি উপায় হবে? চিঠি, টেলিফোন, টেলিগ্রাম, ফ্যাক্স, ইমেইলের জগতের বাইরে উবাদের জগৎ। একদিন আমি উবাকে জিজ্ঞেস করেছিলাম, তোমাদের 9 দিনে 1 দিমানু হয় কেন? আমি ধরে নিয়েছিলাম আমাদের যেমন সপ্তাহ ওদের তেমনই দিমানু, তাহলে 9 দিন কেন? উবা অদ্ভুতভাবে কাঠকুঠো সাজিয়ে প্রথমে একটা তারাভরা আকাশ আঁকলো, তারপর সেখানে 9টা শূন্য এঁকে সেই 9টা শূন্যের মধ্যে হালকা বেগুনি রঙের 9টা পাথর রেখে প্রত্যেকটা শূন্যের এক একটা নাম বলে গেল। উবার কাঠকুঠোর ছবি দেখে আর তার মুখের কথা শুনে বুঝতে পারলাম আকাশে 9টি গ্রহ বলে 9 দিনে তাদের সপ্তাহ। তাদের সপ্তাহের 9 দিনের নামও 9টি গ্রহের নামের। নামগুলো উবার মুখে পরে আরও কয়েকবার শুনে আমি একটা মোটা লতায় শুকনো মোলায়েম পাতায় কি একটা ফলের রঙিন রস দিয়ে লিখে আমার ব্যাগে রেখে দিয়েছি। যতই এদের জগৎ দেখছি, এদের জীবন দেখছি, ততই যেন এই রহস্যময় জল জঙ্গল আমাকে গভীরভাবে টেনে নিচ্ছে। সকাল থেকে সন্ধে পর্যন্ত উবাদের সঙ্গে জলের জঙ্গলে ঘুরি, আর এদের মতোই এখানকার কীট পতঙ্গ পশু পাখি গাছপালা লতা গুল্মের খোঁজখবর নিই। খাবার সাজবার ফল ও বীজ, ঔষধি গাছের শেকড় বাকড়, ফুলের পাপড়ি, গাছের ছাল, কীট পতঙ্গের পালক পাখনা কুড়িয়ে বেড়ায়। এখানে গাছ ফুল লতা পাতা কীট পতঙ্গ দেখেই দিনের পর দিন কাটিয়ে দেওয়া যায়। জঙ্গলে এদের জীবনযাত্রা দেখে কত কি যে শেখা যায় তার কোনো শেষ নেই। বড় বড় পশু পাখির তো কথাই নেই। ছোট ছোট পোকাদের বাসা বাঁধা, খাবার জোগাড় করা, তাদের বাচ্চা বড় করা, বিপদে আপদে আত্মরক্ষার দক্ষতা দেখলে অবাক হয়ে যেতে হয়। আর কত রকম তাদের রং গড়ন, সুর বা পাখনা। আমি শুধু প্রজাপতিই দেখেছি 25 রকম। অদ্ভুত আশ্চর্য ফুল যে কত দেখেছি তা গোনায় অসম্ভব। উবাদে দেখে মনে হয় তারাও যেন এই বনের কীট পতঙ্গ লতা গুল্মের মতোই আরেকটা প্রাণী। তাদের জীবনে যা কিছু দরকার সব তারা এই অরণ্য থেকেই পায়। অরণ্যই তাদের পিতামাতা। এদের সবচেয়ে বড় উৎসবের নাম অরণ্য উৎসব। নৌকা উৎসবের চেয়ে এই উৎসব অনেক বড়। ভোর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত আনন্দের বন্যা বয়ে যায়। অরণ্য উৎসবে বহু দূর দূর গ্রামের মানুষ একসঙ্গে মিলেমিশে যায়। দিনের শেষে রোজই সবাই গ্রামে ফিরে নানা রকম ফলের রস থেকে তৈরি শরবত খেয়ে খানিকক্ষণ নাচ গান করে। তারপর খাওয়া দাওয়া সেরে শুয়ে শুয়ে সারাদিনের ঘটনা বা অভিজ্ঞতা নিজেদের মধ্যে বলাবলি করে। আমার শোবার জায়গায় উবার পাশে। এদের শুয়ে শুয়ে গল্প করার বিষয়ে উবা আমাকে বলেছিল। এরা সারাদিন এই অরণ্যে কোথায় কি দেখেছে, কোথাও কোনো অদ্ভুত কিছু ঘটছে কিনা, এই সব নিয়ে নিজেদের মধ্যে কথা বলে। একদিন এরকম নাচ গান খাওয়া দাওয়ার পর শুয়ে শুয়ে গল্প হচ্ছে, হঠাৎ আমার পাশের ছেলেটি উবাকে কী সব বলল। তারপর দুজনেই উঠে দাঁড়ালো। ইতিমধ্যে অন্যরা উঠে দাঁড়িয়েছে।
সকলেই ব্যস্তগ্রস্ত হয়ে উবাদের দুজনের কথা শুনছে, নিজেরাও কিছু বলাবলি করছে। মনে হলো যেন জরুরি একটা সভা শুরু হয়েছে। হঠাৎ সকলে হাঁটু গেড়ে বসে বুক চাপড়াতে চাপড়াতে গলা দিয়ে অদ্ভুত সুরেলা গোঙানির মতো আওয়াজ করতে লাগলো। সুরটা আমার চেনা লাগলো। এখানকার কি যেন একটা বড় আকারের পাখি, তার গলা ও বুকের মাঝখানে রামধনুর রং নিচ থেকেও আমার চোখে পড়েছিল। সেই পাখিটার গলায় আমি ঠিক এই সুরে এই রকম গোঙানি শুনেছি। উবা আমাকে বলেছিল সাপ এসে পাখিটার ডিম খেয়ে গেছে দেখে সে এই রকম সুরে ডাকছে। অন্য সময় তার ডাক একেবারে আলাদা, এখন তুমি কিছুতেই তা শুনতে পাবে না। এদের গলায়ও সেই দিনে সেই পাখির সুর, তার মানে এদেরও কি তবে বড় কোনো বিপদ হয়েছে? এরই মধ্যে দূর থেকে ঠিক একই সুরে একই বিলাপধ্বনি ভেসে এলো। তারপর আরেক দিক থেকে আরও অনেক দূরে এরকম শোনা গেল। ক্রমে বহু দূরে দূরে এই সুরেলা গোঙানির শব্দ ভেসে এলো। ক্রমে বহু দূরে দূরে এই সুরেলা গোঙানির শব্দ জেগে উঠল। যেমন আমাদের দেশে ভূমিকম্পের সময় প্রথমে কাছাকাছি বাড়ি থেকে শাক বাজে, পরে অনেক দূর দূর সব জায়গা থেকেই শাক বাজতে শোনা যায়, এও যেন অনেকটা তেমনই। উবা তার কাঠকুঠো দিয়ে হাত নেড়ে আঙ্গুলের ওঠানামা মুখ চোখের ভাব ভঙ্গিতে গলার স্বরে আমাকে যা বলল তা এই রকম। আজ উবাদের গ্রামের একজন অনেক দূরের জঙ্গলে, যেখানে 3 নদী জড়াজড়ি করতে করতে আমাজন নদীতে এসে পড়েছে, আমাজন নদীতে এসে পড়েছে, সেখানকার আকাশে মস্ত বড় আর বিকট চেহারার 5-6টা পাখিকে অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে উঠতে দেখা গেছে। আকাশে যাদের উঠতে দেখেছ তারা কি এত বড়? বলে আমি হাত দিয়ে এই ঘরটাকে দেখাই। যে লোকটা 3 নদী আমাজনে পড়ার জায়গাটায় গিয়েছিল সে বলল, সেই উড়ন্ত প্রাণীগুলো এক একটা এই ঘরটার মতো তো নিশ্চয়ই। তাদের পিঠে কি কিছু ঘুরতে দেখেছ? সে বলল যে সেই পাখির পিঠে মস্ত বড় মাকড়সার জাল দেখেছে। কথা হচ্ছিল উবার মধ্যস্থতায়। সব শুনে আমার মনে হলো, এ কি তবে হেলিকপ্টার দেখেছে? আমি মাটিতে বেশ বড় করে একটা হেলিকপ্টার এঁকে উবাকে বললাম, ও কি এইরকম কিছুকে দেখেছে? উবা কিছু বলার আগেই সেই লোকটা এক লাফে আমার কাছে এসে ছবিটার উপর প্রায় হুমড়ি খেয়ে পড়ে বেশ খানিকক্ষণ মাথা ঘুরিয়ে ঘুরিয়ে সেটা দেখল। তারপর মুখ তুলে মাথা নেড়ে জানালো যে অনেকটা এরকম কয়েকটা প্রাণীকে এসে দেখেছে। এত দূরে আমাজনের জঙ্গলে হঠাৎ 5-6টা হেলিকপ্টার কেন? দেখলাম সকলেই বেশ ভয় পেয়েছে। এই উড়ন্ত প্রাণী যে আসলে হেলিকপ্টার সেটা বুঝে আমারও মনটা দমে গেছে। হঠাৎ মনে হলো কাকারা আমাকে না পেয়ে মানাউস বা রিও ফিরে গিয়ে হেলিকপ্টার নিয়ে জঙ্গলে আমার খোঁজে আসেনি তো। আমি উবাকে বললাম, 3 নদী যেখানে জড়াজড়ি করে আমাজন নদীতে পড়েছে, কাল আমাকে সেখানে নিয়ে চলো। এই 3টে নদীর কোনোটাই তেমন চওড়া নয়, আমাদের সিকিমের পাহাড়ি নদীর মতো সরু ও খরস্রোতা। ভোরবেলা রওনা হয়ে আমরা যখন এই 3টে নদীর কাটাকুটি খেলা দেখতে দেখতে আমাজন নদীর ধারে এসে পৌঁছালাম, সূর্য তখন প্রায় আমাদের মাথার ওপরে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। হেলিকপ্টারের আওয়াজ আমার খুবই চেনা, তবে এখানে এত বড় নদীর উপরে বলেই কিনা জানি না, 2টো মাত্র হেলিকপ্টারের শব্দে মনে হচ্ছে যেন আকাশ নদীতে জঙ্গলে একেবারে হুলুস্থুল পড়ে গেছে। দূরে আরও 2টো হেলিকপ্টার দেখা গেল, সে দুটোও এদিকে আসছে। এই 3 নদীর মোহনার উপরে এসে কখনো জঙ্গলের মাথায় কখনো নিচে নদীর ওপরে চক্কর দিচ্ছে। যে 2টো নিচে নেমে এসে জঙ্গলের কাছে ঘুরছিল সেই 2টো হেলিকপ্টারের ভেতরেই লোকদের স্পষ্ট দেখতে পেলাম। কাকা বা গঞ্জালো বা পুলিশের চেহারার কেউ না। 2টো হেলিকপ্টার থেকেই বড় লম্বা লেন্স লাগানো ক্যামেরায় চারিদিকে ছবি তুলছে, সেটা সহজেই বোঝা যায়। একজনের হাতে মনে হলো ভিডিও বা মুভি ক্যামেরা। একটা হেলিকপ্টারে দেখলাম যে ছবি তুলছে সে মাঝে মাঝে ক্যামেরা থেকে চোখ নামিয়ে কোলের ওপর ঝুঁকিয়ে কোনো কাগজ বা ম্যাপ বা ওই ধরনের কিছু দেখছে। ক্রমে 4টে হেলিকপ্টারই একেবারে জঙ্গলের মাথায় চলে যায়
আবার আমাজন নদীর উপরে ফিরে আসে, কখনো কখনো খুব নিচু হয়ে 3 নদীর মোহনার ছবি তোলে। উবা আর যে লোকটা কাল এখানে এসেছিল সে আর আমি ছাড়াও আমাদের দলে আরও 2জন আছে। এদের একজন উবাদের গ্রামের মোড়ল, আরেকজন অন্য একটি দূর গ্রাম থেকে এসেছে, সেও তার গ্রামের মোড়ল। আমাদের 5জন 4টে বিরাট চেহারার ব্রাজিল নাট গাছের আড়ালে দাঁড়িয়ে হেলিকপ্টারগুলোর উপর নজর রাখছি। 2টো হেলিকপ্টার অনেকটা নিচে নেমে জঙ্গলের ভেতরের ছবি তুলছিল। হঠাৎই নদী তীরে জমিতে নেমে পড়ল। অন্য হেলিকপ্টারগুলো বোধহয় তাদের দেখা দেখি একে একে মাটিতে নেমে এলো। লোকগুলো এবার হেলিকপ্টার থেকে বেরিয়ে এসে এদিক ওদিক দেখতে লাগলো। 2জন তখনও ছবি তুলে চলেছে। বাকিরা খুব বড় একটা কাগজ মাটির উপর বিছিয়ে তার উপর ঝুঁকে পড়ল। আমি হামাগুড়ি দিয়ে ঝোপঝাড়ের আড়ালে আড়ালে নদীর উঁচু পাড় পর্যন্ত এগিয়ে গেলাম। ভালো করে ঠাহর করে দেখে মনে হলো লোকগুলো যে কাগজটার উপর ঝুঁকে পড়ে মনোযোগ দিয়ে দেখছে ও মাঝে মাঝে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে, সেটা খুব বড় একটা ম্যাপই। উবারা হেলিকপ্টার কি জানে না এরকম অদ্ভুত ডানাওয়ালা এতগুলো জন্তু কেন তাদের নদী ও জঙ্গলের দেশে এসেছে ভেবে পাচ্ছে না। বুঝতে পারছি তারা খুবই ভয় পেয়েছে। লোকগুলোর মধ্যে 2-3জন মনে হলো ব্রাজিলের, বাকিরা ইউরোপীয় বা আমেরিকান বলে মনে হলো। আমি উবাকে বললাম, তোমরা এখানে থাকো, আমি ওদের সঙ্গে কথা বলে বুঝে আসি ওরা কি চায়, কেন এসেছে এখানে। উবা আমাকে এভাবে একা যেতে দিতে চায় না। তার কাছে আমার ইচ্ছের কথা শুনে অন্যরাও হাত মাথা নেড়ে আমাকে নিষেধ করতে লাগলো। উবা আরও যুক্তি দিল, একে তো অতগুলো বিকট জন্তু, তার উপর অতগুলো ভিনদেশি লোক, ওখানে গেলে ওই জন্তুগুলো ঠিক তোমাকে জাপটে ধরে একদম আকাশে উড়িয়ে নিয়ে যাবে। না না, আমি ওদের সামনে যাওয়ার আগে আমি শান্তির পতাকা দেখাবো, তাছাড়া ওরা তো সবাই খারাপ লোক নাও হতে পারে। মোড়ল 2জন কিছুতেই শুনবে না, বলল, আমি যদি যেতেই চাই তার আগে গ্রাম থেকে সবাইকে নিয়ে আসবে। গ্রামের সবাই দক্ষ শিকারী, ছেলে বুড়ো সকলেই তীরধনুক আছে। সে তো আমিও জানি, কিন্তু শিকারি দিয়ে কি এ রহস্য তো ভাঙবার নয়। আমি তাই অনেক করে তাদের বুঝিয়ে এখনই ফিরে আসব কথা দিয়ে একটা বেশ বড় কচু গাছের ধপধপে সাদা পাতা বোটা শুদ্ধ ছিঁড়ে যতটা পারি উঁচু করে ধরে দোলাতে লাগলাম। এই কচু পাতাগুলো ঘুড়ির কাগজের মতো পাতলা লম্বা, বোটা ধরে এদিক ওদিক দোলালে হাওয়ায় সরসর করে শব্দ হয়। অল্প কিছুক্ষণের মধ্যে আমার সাদা পতাকা ওদের চোখে পড়ল। একজন আমাকে লক্ষ্য করে চেঁচিয়ে বলল, হাই, হোয়াট আর ইউ ডুইং হিয়ার বাডি? হ্যালো হাই আজকাল আমাদের দেশের ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরাও বলে। বাডি কথাটা কোথাও পড়েছি, মানেটা মনে করতে পারছি না। হঠাৎই মনে পড়ে গেল, বাডি মানে ঘনিষ্ঠ বন্ধু বা দোস্ত। আমি যতটা সম্ভব চেঁচিয়ে ইংরেজিতে বললাম, তোমরা কে? তোমরা কোথা থেকে এসেছো? কিভাবে তোমাদের সাহায্য করতে পারি? কাম ডাউন, প্লিজ কাম ডাউন। তুমি এই জঙ্গলে কিভাবে এলে? তোমার দেশ কি পাকিস্তান না মরিশাস নাকি শ্রীলঙ্কা? আরেকজন বলল, আর ইউ কামিং ফ্রম বাংলাদেশ? আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। উবাদের আরেকবার আশ্বস্ত করে আমি ঝোপঝাড়ের মধ্যে দিয়ে নদীর চড়ায় নেমে গেলাম। এবার আমি হেলিকপ্টারগুলোর দিকে এগিয়ে যেতেই ওই বিদেশি সাহেবরা আমাকে দেখে আনন্দে হইচই লাগিয়ে দিল। একজন আমার কাঁধে হাত রেখে বলল, ইউ আর নট এ জাংলি, আর ইউ? তুমি তো দেখছি জঙ্গলি নাও। আরেকজন সেই সাহেবটার দিকে ফিরে বলল, হি ইজ এ জেন্টলম্যান, ইজন্ট হি? এ একজন ভদ্রলোক, তাই না? আরেকজন অন্যদের ঠেলে আমার একেবারে সামনে এসে বলল, হেই, হাউ হ্যাভ ইউ কাম হিয়ার? হাউ কুড ইউ রিচ হিয়ার? এই, তুমি এখানে এলে কি করে? এখানে পৌঁছালে কিভাবে? আরেক সাহেব আরও জোরে চেঁচিয়ে জিজ্ঞেস করল, বিন হিয়ার লং? এখানে কি অনেক দিন আছো? আরেকজন বলল, এই জঙ্গলে থাকো কোথায়? যে আমাকে জেন্টলম্যান বলেছিল সে এবার কোকাকোলার একটা টিন একটানে মুখটা খুলে আমার হাতে দিয়ে বলল, ফিলিং থার্স্টি? তেষ্টা পেয়েছে? আরেকজন এক প্যাকেট বিস্কুট এনে প্যাকেটের মুখটা ছিঁড়ে আমার দিকে এগিয়ে ধরে বলল,
কবে কিভাবে কোত্থেকে এখানে এসেছো, কেনই বা এসেছো, একটু খুলে বলো তো বাপু। তুমি নিশ্চয়ই একা থাকো না, কাদের সঙ্গে থাকো? এরা কারা, কেন এখানে এসেছে, কেনই বা নদী বা জঙ্গলের ছবি তুলছে, অত বড় ম্যাপটাই বা কিসের, এসব আমি কিছুই জানি না। ম্যাপ নিয়ে দল বেঁধে এরা আমাজনের জঙ্গলে কোনো গুপ্তধনের সন্ধান করছে না তো? এদের কাছে সব কথা খুলে বলা বোধহয় ঠিক হবে না। আমি শুধু বললাম, কাকার সঙ্গে বেড়াতে এসে জঙ্গলে কি করে যেন আমাদের ছাড়াছাড়ি হয়ে গেল। তারপর অনেক খুঁজেও কাকার দেখা পেলাম না। জঙ্গলে পথ হারিয়ে একা একা ঘুরে বেড়াচ্ছি। আমার এ কথা শুনে সাহেবরা নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করল। একজন বলল, তোমার কাকার নাম কি, থাকেন কোথায়? আরেকজন বলল, কাকার পুরো ঠিকানা কি? পাছে রিও কখনো পথ হারিয়ে ফেলি, তাই দেশে থাকতেই মায়ের কথা মতো আমি কাকার ঠিকানা মুখস্থ করে রেখেছিলাম। ঠিকানা শুনে সাহেবরা আরেকবার নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করলো। তারপর তাদের একজন আমাকে জিজ্ঞেস করলো, ঠিক কোথায় তোমাদের ছাড়াছাড়ি হয়েছিল? এখান থেকে অনেক দূরে, জঙ্গলের মধ্যে। সেই জায়গাটার কোনো নাম আছে কিনা জানি না। তার কাছাকাছি ধরো 20-25 মাইলের মধ্যে কোনো জায়গার নাম বলতে পারো? নিগ্রো আর সোলিমোয়েস নামে কালো আর হলদে জলের দুটো নদী যেখানে অ্যামাজন নদীতে এসে পড়েছে, সেখান থেকে মনে হয় 150-200 মাইল এগিয়ে আমাজন নদীর ডান তীরে কোথাও কাকা নেমেছিলেন আর ফেরেননি। সেখান থেকেই আমি কাকার খোঁজে জঙ্গলের আরও ভেতরে ঢুকে পথ হারিয়ে ফেলি। সেই জায়গাটাও এখান থেকে 200-300 মাইল হবে হয়তো। সাহেবরা খুব মন দিয়ে আমার কথা শুনছিল। একজন হঠাৎ বলল, পথ হারানোর পর থেকে তুমি কতদিন এই জঙ্গলে আছো? মনে নেই, বলতে পারবো না। একা থাকো না কারোর সঙ্গে থাকো? আমার মন বলছে উবাদের কথা এদের জানানো ঠিক হবে না। মিথ্যে করে বললাম, একাই থাকি। ঘুমাও কোথায়? কাকাদের খোঁজে জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে যেদিন যেখানে পৌঁছে সন্ধ্যা নামে, সেদিন সেখানে রাতটা কাটিয়ে দিই। খাও কি? জঙ্গলের অনেক ফলই খেতে শিখেছি, খেতে খুব ভালো। ফলের রস খেয়ে তেষ্টা মিটাই। তাছাড়া কয়েক রকমের ফল আছে, খোলা ভাঙলেই ভেতরে চমৎকার বাদাম। বলে হঠাৎই আমার খেয়াল হলো, এরা এখানে কি উদ্দেশ্যে এসেছে সেটা তো এখনো জানা হলো না। এদিকে উবারা আমার অপেক্ষায় নিশ্চয়ই অস্থির হয়ে পড়েছে। সবচেয়ে সামনের লোকটাকে আমি জিজ্ঞেস করলাম, তোমরা এখানে কেন এসেছো, কি করছো এখানে? আমাজনের এই রেইন ফরেস্টে আমরা মাপজোক করছি। জঙ্গলের ছবি তুলে কি করবে? জঙ্গল মাপতে হলে তার ছবি তো তুলতেই হয়। কেন জঙ্গল মাপছো কেন? এই জঙ্গল কাটা হবে তাই। সে কি? আমার মুখ থেকে প্রচণ্ড আর্তনাদ বেরোলো। এত বড় জঙ্গল সব কেটে ফেলা হবে? সব নয়, খানিকটা। এই মনে করো পর্তুগালের মতো 4টে দেশ জুড়ালে যতটা হয়, তার চেয়ে আরেকটু বেশি জায়গার জঙ্গল কাটা হবে। যখন আমার ব্রাজিলে আসা ঠিক হয়ে গিয়েছিল, তখন বাবা আমাকে ব্রাজিলের রেইন ফরেস্টের বাংলা শিখিয়ে দিয়েছিলেন, চিরহরিত অরণ্য। অর্থাৎ ব্রাজিলের এই চিরসবুজ দেশ, রেইন ফরেস্টের বাতাস নির্মল। এই বিশাল অরণ্য অফুরন্ত অক্সিজেনের ভাণ্ডার, তা কেটে ফেলা হবে। আমি ভাবছি দেখে সাহেবটা আমাকে বলল, চলো তোমাকে আমরা তোমার কাকার বাড়িতে পৌঁছায় দেব। এসো, কপ্টারে উঠে পড়ো, দুদিনেই রিওয় পৌঁছা যাব। কতদিন জঙ্গলে আছো, তোমাকে রিওয় পৌঁছেই বা তার আগেই মানাউসে ভালো করে ডাক্তার দেখানো দরকার। বলে সাহেব আমার জামা প্যান্টের দিকে তাকালো। আরেকজন সেই সাহেবকে বলল, ডাক্তার তুমি আরিয়াউতেই পৌঁছে পাবে। আরিয়াউ টাওয়ার্সে হোটেলে শুনেছি আমার জন্য জঙ্গলের পোকার কামড় থেকে যেসব অসুখ বিসুখ হয় সেসবের আলাদা ডাক্তার আছে। আমি বললাম, আমি কয়েকদিন পরে যাব, আরও কয়েকদিন এখানে থেকে যেতে চাই। সে কি, এই ভয়ঙ্কর জঙ্গলে জঙ্গলি ছাড়া আর কেউ ইচ্ছে করে থাকে নাকি? আরেকজন সাহেব বলল, আর ইউ ক্রেজি? আমাদের এই সাহায্যের জন্য তোমার কৃতজ্ঞ হওয়া উচিত। এই সুযোগ আজ হারালে জীবনে আর কোনোদিন তুমি এই জঙ্গল থেকে বের হতে পারবে না। তুমি জানো না এখানে কি ভয়ঙ্কর হিংস্র সব উপজাতি থাকে? ইউ উইল ডাই হিয়ার মোস্ট পেইনফুলি। এই জঙ্গলে তুমি মরে যাবে, খুব কষ্ট পেয়ে পেয়ে মরবে। যে আমাকে কোকাকোলা দিয়েছিল সে হঠাৎ আমার একটা হাত ধরে বলল, ডোন্ট বি সিলি, লেটস গো। ছেলে মানুষই করো না, এসো যাওয়া যাক।
আমি আস্তে করে আমার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, আমি আজ যাব না। ইউ মাস্ট গো অ্যান্ড টুডে। তোমাকে যেতেই হবে আজই, বলে লম্বা চওড়া চেহারা সাহেব হঠাৎই আমাকে 5 কোলা করে তুলে নিয়ে সবচেয়ে কাছের হেলিকপ্টারের দিকে হন হন করে হাঁটতে লাগলো। আর ঠিক তখনই পাড়ের জঙ্গল ফুঁড়ে বুকে রামধুনি আঁকা অনেকগুলো পাখির সুরেলা আর্তনাদ আমার বুকে এসে বিঁধল। আমি হাত পা ছুঁড়ে জোর করে লোকটার দুহাতের বেষ্টনী থেকে নিজেকে ছাড়াবার চেষ্টা করছি। আরেকজন এসে আমার পা দুটো চেপে ধরল। সঙ্গে সঙ্গে আরও একজন এসে আমার হাত দুটো শক্ত করে ধরে রাখল। সেভাবেই আমাকে হেলিকপ্টারে তুলে নিয়ে পাইলট হেলিকপ্টারটাকে আকাশের অনেক উঁচুতে তুলে ফেলল। আমি উবার একটা ছবি এঁকেছিলাম, সেটা আমার ব্যাগেই রয়ে গেল। উবা আমাকে তাদের দিমানুগোনার কচুরিপানা ফুলের রঙের 9টা পাথর দিয়েছিল, সেগুলো আমার ব্যাগেই পড়ে রইল। পাড়ের জঙ্গল থেকে পাখির সুরে তাদের বিলাপ আমার বুক ভেঙে দিচ্ছে। আমার 2 চোখ ফেটে জল বেরিয়ে এলো। যে লোকটা আমার হাত প্রায় মুচড়ে ধরেছিল সে হঠাৎ আমার কানের কাছে ঝুঁকে এসে ইংরেজিতে বলল, প্লিজ ফরগিভ আস, আমাদের ক্ষমা করো। তোমার উপর জোর খাটাতে হলো বলে আমরা দুঃখিত, কিন্তু আমরা শুধু আমাদের কর্তব্য করেছি। সভ্য মানুষের প্রতি সভ্য মানুষের যা কর্তব্য। কোনো সভ্য জাতি কি জঙ্গলিদের সাথে জঙ্গলে থাকতে পারে? রিও ডি জেনেরোয় পৌঁছে দেখলাম কাকার বাড়ি তালাবদ্ধ। শেষ পর্যন্ত হেলিকপ্টারের লোকেরাই পুলিশ ডেকে দরজা খোলার ব্যবস্থা করলো। ফাঁকা বাড়ি, যেখানে যেমন দেখে গিয়েছিলাম ঠিক তেমনই আছে। তার মানে কাকা আমাজনের জঙ্গল থেকে আর ফেরেননি। আমি যে ঘরটায় থাকতাম সেই ঘরে ঢুকে দেখলাম টেবিলের ওপর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ বইয়ের ভাঁজে আমার প্লেনের টিকিট যেমন রেখে গিয়েছিলাম তেমনই গোজা রয়েছে। পরদিন হেলিকপ্টারের লোকদের 2 জন আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিল। কলকাতায় ফিরে আমার সমস্ত মন যেন ব্যথায় কুকিয়ে উঠল। এত লোকজন, ঘর বাড়ি, বাস ট্রাম ঠেলা রিক্সার ভিড়ে এখানে কেউ আমরা কারও বন্ধু নই। কেউ আমাকে চেনে না, আমি কাউকে চিনি না। ভিড়ের বাসে গুতোগুতি করে 2 বার বাস বদলে আমি বাড়ি পৌঁছে দেখি মা দরজা খুলে দাঁড়িয়ে আছেন। আমি প্রায় দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। মাও আমাকে শক্ত করে ধরে রেখে বললেন, কি ব্যাপার বলতো? একটা চিঠি নেই, খবর নেই, তোর কাকার বাড়িতে ফোন করলে কেউ ফোন তোলে না, মা বাবার কথা একেবারে ভুলে গিয়েছিলি বাবা? বাবা কোথায়? আর বলিস না, সকাল থেকে সন্ধে পর্যন্ত থানা, পুলিশ, পুলিশের বড় কর্তা, মেজ কর্তা, মন্ত্রী কার কাছে যেতে বাকি রেখেছেন। একটু থেমে মা আবার বললেন, তোর সত্যি কি হয়েছিল বলতো? হারিয়ে টারিয়ে গিয়েছিলে নাকি? আমার তখন উবার কথা, উবাদের গ্রামের কথা, আমাজন নদীর কথা, আকাশ ঢাকা জঙ্গলের কথা মনে পড়ে গিয়ে 2 চোখ ঝাপসা হয়ে গেছে। ভিজে চোখেই মার মুখের দিকে তাকিয়ে বললাম, আমি উবাদের গ্রামে যাব মা, তুমি যাবে আমার সঙ্গে আমাজনের জঙ্গলে? সন্ধেবেলা বাবা বাড়িতে ঢুকেই আমাকে দেখে আনন্দে উত্তেজনা চেঁচিয়ে উঠে বললেন, ফিরলি? তুই ফিরেছিস? ও ভগবান! আমার কাছে এসে আমাকে কাঁদতে দেখে আবার বললেন, কি হলো তোর? কি হয়েছে? কি হয়েছিল বলতো? তোরা কোনো বিপদে পড়েছিলি নাকি? একটা খবর নেই, কিছু নেই, তোর কাকাও কিছু জানালো না। যাক, শেষ পর্যন্ত বেঁচে ফিরেছিস, এই আমাদের ভাগ্য। এখন বল তো ঠিক কি হয়েছিল? ফিরতে কেন এত দেরি হলো? অ্যামাজনের জঙ্গলে হারিয়ে যাওয়া থেকে শুরু করে একা রিও ডি জেনেরোয় ফিরে আসা পর্যন্ত সব ঘটনার কথা শুনতে শুনতে মার 2 চোখের জল আর থামতে চায় না। ওহ, কি কষ্টই না সয়েছিস, কত কষ্টই না পেয়েছিস। তোর কাকার যে কোথায় কিভাবে কাটছে, বলতে বলতে যতই মা চোখ মুছেন ততই আবার চোখ বেয়ে জলের ধারা নামে। বাবা আর সহ্য করতে না পেরে দুঃখে রাগে হতাশায় বলে উঠলেন, ও চিরকালই গোয়ার, আর তেমনই লোভী। বহরমপুরে একবার জাল ওষুধ বিক্রি করে পুলিশের হাতে ধরা পড়েছিল। এতদিনে ওর টাকার লোভ আর গেল না। কোথায় ওর খোঁজ করব, কি করব, আমি তো ভেবেই পাচ্ছি না। কি সাংঘাতিক বিপদের মধ্যে আছে, আর কত কষ্টই বা পাচ্ছে ছেলেটা। হাত পা গুটিয়ে বসে থাকাও তো যায় না। কি বলিস তুই? আমার মনে হয় আমাজনে গিয়ে যেভাবে হোক কাকাদের খুঁজে বের করা দরকার। আমি ঠিক পারবো। তোর পাগল, তোকে আর যেতে দি?
মায়ের এই কথায় বাবাও সায় দিয়ে বললেন, তুই কি সত্যিই পাগল হলি? আমি এবার বেশ জোর দিয়েই বললাম, উবাদের সাহায্য নিয়ে আমি একাই কাকার খোঁজ করতে পারি। উবারা আমাজনের সব জানে, ওরা তো আমাজনেরই মানুষ। থাম তো, বলে মা আবার ঝরঝর করে কেঁদে ফেললেন। বাবা বললেন, কথাটা আর ভুলেও ভাববে না, মনে থাকে যেন। আমাজনের জঙ্গলে বইয়ের শেষ পর্ব এখানেই শেষ। এরপরে নতুন কোনো গল্প বা উপন্যাস নিয়ে খুব শীঘ্রই আসছি আমাদের ইউটিউব চ্যানেলে।